সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয়ে করোনা সংক্রমণ রোধে সার্বিক ব্যবস্থাপনা কতটা। দর্শক, আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লিভার বিভাগের প্রধান, ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্তপ, সাধারণ সম্পাদক G9, এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের চারজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান স্যার আপনার কাছে যেতে চাই। আমরা করোনা ব্যবস্থাপনা নিয়ে আজ কথা বলবো। আমরা শুরুতেই যদি স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য দিয়ে শুরু করি। গতকাল তিনি বিশ্ব স্বাস্থ্য দিবসের একটি অনুষ্ঠানে বলেছেন যে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে, প্রস্তুতি নিয়েছে, তারপরও করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না। আসলে আমাদের করোনা ব্যবস্থাপনা কি সন্তোষজনক, বা করোনা ব্যবস্থাপনা কি সঠিক পথে আছে? তাহলে সংক্রমণ কেন রোধ করা যাচ্ছে না? ধন্যবাদ জাহিদুর রহমান খান এবং আমার সাথে যারা আলোচনা আছেন সম্মানিত আলোচকবৃন্দ এবং যারা আমাদের এই আলোচনা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার সাথে যুক্ত হচ্ছি। প্রথম বিষয়টা হলো যে করোনা পরিস্থিতিকে কোনো ক্রমে জাতীয়ভাবে দেখা যাবে না। এটা একটি বৈশ্বিক মহামারী এবং এটা দেখবেন যে বাংলাদেশে যে সমস্যা হচ্ছে একদম উন্নত বিশ্বের একই সমস্যা হচ্ছে। সেই কারণে আমাদের সার্বিক পরিস্থিতিটা বিবেচনা করেই আমাদের সকল সিদ্ধান্ত নিতে হবে, সকল পরিকল্পনা নিতে হবে এবং সেভাবে আমাদের কাজও করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আমাদের $2064 মাথাপিছু আয়ের একটি দেশ। আমাদের সক্ষমতাটা কতটুকু হওয়া উচিত? আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, আমরা মনে করি বাংলাদেশের যে চিকিৎসা সেবার সক্ষমতা, এটা আমাদের দেশের আর্থিক অবস্থার প্রেক্ষিতে আমরা বলবো সন্তোষজনক। এখন কথা হলো যে গত প্রায় 15 মাস ধরে গোটা বিশ্বে যে তাণ্ডব চলছে এবং সেখানে কিন্তু ধারাবাহিকভাবে চলছে। খুব কম দেশ আছে যেখানে শূন্যতে চলে গিয়েছে, তা কিন্তু যায়নি। এবং আমরা যারা কথা বলছি বা গবেষণায় যুক্ত আছি বা আমাদের সরকার সবাই কিন্তু একটি কথা বলেছিলেন, আমরা সবসময় বলেছি যে কোনো পরিস্থিতিতেই স্বাস্থ্য বিধি শিথিল করা যাবে না। আজকে ধরেন যে বাংলাদেশের যে হাসপাতালের বিছানার সংখ্যা আছে বা আইসিইউ সংখ্যা আছে, পরবর্তী সময় যেটা যুক্ত হয়েছে প্রায় 1000 হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা যুক্ত হয়েছে, সেই দিকটা কিন্তু হাসপাতালের যে ব্যবস্থাপনা, এটিকে আমরা বাংলাদেশের কনটেক্সটে দুর্বল মনে করব না। অন্যদিকে আমাদের চিকিৎসকদের যে অভিজ্ঞতা এবং তাদের যে অবস্থান, তাতেও আমরা কখনো দুর্বল মনে করি না। কারণ হচ্ছে যে আপনার এই করোনা পরিস্থিতি বা করোনা সংক্রমণের বা করোনা চিকিৎসা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। এখানে ব্যবস্থাপনা থাকতে হবে এবং সেই অনুযায়ী রোগীর চিকিৎসাটা করা হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সংক্রমণ যদি বেড়ে যায়, রোগীর সংখ্যা যদি বেড়ে যায়, সেইখানে কিন্তু সেটা ম্যানেজ করা সত্যিই দুরূহ হবে। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আজকে ধরেন যে মার্চের 3য় সপ্তাহ থেকে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে এবং গতকাল সর্বোচ্চ গেছে, গত বাংলাদেশের 12 মাসে বা 13 মাসে সর্বোচ্চ গেছে গত কাল। সেই হিসাবে মৃত্যুর সংখ্যাটা বেড়েছে। পরশুদিন গেছে 66 জন, কালকে গেছে 63 জন। সেই হিসাবে এই জায়গাটা আমরা কিন্তু সত্যি শঙ্কিত। এই হারে যদি বাড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যতই সংকলন আমরা যতই চেষ্টা করি সেখানে কিন্তু একটা ব্যত্যয় ঘটতে পারে। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের হাসপাতালের সর্বমোট সংখ্যা হবে 90,000-এর মতো বেড, বিছানা। তো সেইখানে অনেক নতুন করে 5টি হাসপাতালকে আবার কোভিড করা হয়েছে এবং বেশিরভাগ আইসিইউ কিন্তু কোভিড রোগীদের জন্য দেওয়া হয়েছে। কামরুল হাসান খান, সেখানে আমরা বারবার জি জি আপনি আমাদের সঙ্গে থাকবেন। আপনার কাছে আবার আসবো, আমরা করোনা ব্যবস্থাপনা নিয়ে শুনব। ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্তপ, যেটি কামরুল হাসান খান স্যার বলছিলেন যে আসলে এবার করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার দুটোই বাড়ছে। আজও 66 জনের কথা, মৃত্যুর কথা আমরা জানলাম, যেটি কিন্তু আসলে এই করোনার যে দ্বিতীয় ঢেউ, আমাদের 1 বছরের অভিজ্ঞতার আলোকে সেটিকে আসলে যথাযথভাবে মোকাবেলা করতে সেই সক্ষমতা আমরা অর্জন করেছি কিনা, বা দ্বিতীয় ঢেউ আমাদের জন্য কতটা শঙ্কার?
জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সঙ্গে কামরুল হাসান খান স্যার সহ আরও দুজন সহ আলোচক যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা, দর্শকদের শুভেচ্ছা। দেখেন এইখানে কামরুল স্যার এবং স্বপ্নিল ভাই দুইজনেই খুব স্বনামধন্য চিকিৎসক। তাদের অভিজ্ঞতা আমার সঙ্গে মিলবে কিনা জানি না। আমি খুব মন খারাপ করেই বলছি, গত কয়েকদিনের অভিজ্ঞতাটা এইরকম, এতটা পীড়াদায়ক যে প্রতিদিন আত্মীয় স্বজন এবং পরিচিতর মধ্যে অনেকে ফোন করেন একটি আইসিইউ কিংবা অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন পাওয়া যায় এরকম একটা সিট পাওয়ার জন্য তার রোগীদের জন্য। আমরা বিভিন্ন হসপিটালে ফোন দিই, জিজ্ঞেস করি তাদের ওইখানে আইসিইউ বা এমন কোনো সিট আছে কি না, বেড আছে কি না যেখানে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায়, কারণ রোগীর অক্সিজেন স্যাচুরেশন খুব কমে যাচ্ছে। বেশিরভাগ জায়গা থেকেই আমরা না শব্দটি শুনি এবং এর বাস্তবতা এইরকমই। এবং এর কিছু উদাহরণ আপনাকে আমি দিই। গত কয়েকদিনে, এক সপ্তাহ 2 সপ্তাহ আপনি দেখবেন বেশ কয়েকটি টেলিভিশন পর্যন্ত লাইভ সম্প্রচার করেছে যে অ্যাম্বুলেন্সে করে করোনা আক্রান্ত রোগী নিয়ে এসেছে, হসপিটাল থেকে হসপিটাল ঘুরছে, তারা ভর্তি হতে পারছে না, অক্সিজেন দিতে পারছে না, সন্তানের সামনে মা মারা যাচ্ছে, সন্তানের সামনে তার পিতা মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, গাড়িতে অ্যাম্বুলেন্সে বসে। এখন কথা হলো, বাংলাদেশের শুরুতে গত বছর যখন করোনা আসে, যদিও তার 3 মাস আগে উহানে ধরা পড়লো এবং ইউরোপিয়ান বেশ কিছু দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো, ব্যাপক মৃত্যু হলো, আমরা 3 মাস সময় পেয়েছিলাম। তারপরেও আমাদের অব্যবস্থাপনা এবং নানান রকমের ত্রুটি দেখে যখন মানুষের এইভাবেই অক্সিজেনের অভাবে, আইসিইউর অভাবে হাসপাতালে ভর্তি না হতে পেরে মৃত্যু হচ্ছিল, সেটা নিয়ে সমালোচনা হচ্ছিল। চিকিৎসকদের পিপিই নিয়ে এবং চিকিৎসার সঙ্গে জড়িত সকল যে স্বাস্থ্যকর্মী তাদের পিপিই নিয়ে যে সমালোচনা হচ্ছিল, ক্ষোভ তৈরি হচ্ছিল, তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই রকম একটা মহামারী, এটা সারা পৃথিবীতে নতুন, আমাদের কাছেও নতুন, সুতরাং আমরা সময় পাইনি। যদিও সেটা যথার্থ ব্যাখ্যা ছিল না, কিন্তু এখন তো আমরা বলতে পারি যে 1 বছর সময় পেয়েছি। 1 বছর পরে কেন আমার দেশে এখনও একজন রোগী অক্সিজেনের অভাবে মৃত্যু হবে, কেন তার আইসিইউর অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হবে, এর জবাবটা সরকারের কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি না। কারণ হলো, দেখেন মাঝখানে করোনার প্রকোপ কমে গেছিল, এইটা হয়তো স্যার বলতে পারেন বা স্বপ্নিল ভাই বলতে পারেন যে করোনার প্রকোপ কমে গিয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে এই স্প্যানিশ ফ্লুর কথা ধরেন বা বিভিন্ন বড় এরকম মহামারী ধরেন, সেকেন্ড ওয়েভ কিন্তু আরও ডেঞ্জারাস হয়, আরও ব্যাপক হয়, সেটা আরও বড় করে হিট করে। সুতরাং বিশেষজ্ঞরা বলছিলেন, এই কামরুল হাসান স্যারও অনেক প্রোগ্রামে বলেছেন যে সেকেন্ড ওয়েভের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সরকারের কর্তা ব্যক্তিরাও সেটা জানতেন, তারপরেও সেকেন্ড ওয়েভের জন্য আমাদের কি প্রস্তুতি ছিল যে আজকে আমার দেশের মানুষ বিনা চিকিৎসায় মরছে? তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তাদেরকে আমার অসহায় মনে হয়েছে। 2 দিন আগে তারা এরকম বলেছেন যে যদি এইভাবে করোনার আক্রান্তের হার বাড়তে থাকে তাহলে আমাদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। সেই পরিস্থিতিতে দেশ চলে গেছে, কিন্তু বাস্তবতা দেখেন আপনি, বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু কত? 66 সংখ্যা বিবেচনায় নিলে তেমন বড় নয়, কিন্তু এক একটি প্রাণ অনেক মূল্যবান। পৃথিবীর অনেক দেশে আছে ডেইলি হাজার হাজার মৃত্যু হয়েছে বা হচ্ছে। আমাদের 18 কোটি মানুষের দেশে একদিনে 60 থেকে 66 জনের মৃত্যু হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে এবং প্রায় 7,000 আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে যদি আমরা এইরকম হযবরল অবস্থায় পড়ে যাই এবং অক্সিজেনের অভাবে, আইসিইউর অভাবে আমাদের মানুষকে মৃত্যুর মুখে ফেলে রাখি, তাদের যদি উদ্ধার করতে না পারি, তাহলে যদি এটা আরও বাড়ে তাহলে আমরা কি করব? আমাদের সেই প্রস্তুতিটা কোথায়? তার মধ্যে যে ব্যবস্থাপনা, প্রতিরোধ আমাদের একমাত্র অস্ত্র মূলত, সেইখানে দেখেন এই যে লকডাউন, বিধিনিষেধ আরোপ, সেটা নিয়ে যেরকম একটা পরিস্থিতি গত কয়েকদিনে করলো যে এটা করা যাবে, এটা যাবে না, সিটি বাস ছেড়ে দেয়া, আগামীকাল থেকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, আবার প্রথমে এক সময় বাস বন্ধ করে দিয়ে আবার সেটা চালু করলো যে সিটি কর্পোরেশনের মধ্যে চলবে। সাধারণ মানুষকে হুট করে আপনি কর্মহীন করে ফেললেন লকডাউন ডেকে, তারা খাবে কি,
তাদের সেই যে আর্থিক যে সহযোগিতা সরকারের তরফ থেকে সেই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই, বা তাদের হাতে আগাম কোনো খাদ্যদ্রব্য তুলে দেওয়ার সেই উদ্যোগ নেই, যেটা সময় পেয়েছিলাম বলে উচিত ছিল। আপনার কাছে আবার আসবো আমি। কোথায় ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, যেটি স্বাগত হোসেন শাহিন বলছিল যে আমাদের পূর্ব প্রস্তুতির অনেক ঘাটতি ছিল, দ্বিতীয় ঢেউ আসবে এটা সবাই আমরা জানি, তারপরেও কি যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে, আপনি কি মনে করেন? আমি একটু কামরুল স্যারের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে একটু বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করি। দেখুন, কোভিডের অভিজ্ঞতা তো আমাদের সর্বোচ্চ 15 মাসের, আমাদের আর একটু কম। তো এই 15 মাসে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে কোভিড মোকাবেলার চেষ্টা করেছে। যেমন যদি আপনি জার্মান মডেল দেখেন, তাদের কাছে জীবন ছিল সর্বাগ্রে, তারা কঠিন লকডাউন করেছিল, কোভিডকে নিয়ন্ত্রণে এনেছিল, খুলে দিয়েছে, দ্বিতীয় ধাক্কায় ধরাশায়ী হয়েছে। এবং সে দেশে কিন্তু আমরা অসন্তোষ দেখেছি, জার্মানদের মতো সুশৃঙ্খল জাতি কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। আপনি যদি ব্রিটেন বা সুইডেনের দিকে তাকান, তারা জীবিকাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছে, তারা বলেছিল হার্ড ইমিউনিটিতে তারা চলে যাবে, পারেনি, এবং দ্বিতীয় ওয়েভে তারা কাত হয়েছে, এবং লন্ডনে আমরা বিক্ষোভ দেখেছি। আপনি যদি আমেরিকা বা ব্রাজিলের দিকে তাকান, তারা বলার চেষ্টা করেছে কোভিড কোনো রোগী না, যেমন আমাদের দেশে অনেকে বলার চেষ্টা করেন, এবং ফলশ্রুতিতে কী হয়েছে এটা আমরা দেখতেই পাচ্ছি যে হাজারে হাজার মৃত্যুর মিছিল এখনও থামছে না, যদিও ভ্যাকসিনের কল্যাণে আমেরিকা কিছুটা কম। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর কোথাও কোনো দেশের মানুষই তার দেশের প্রেক্ষাপটে তাদের ব্যবস্থাপনা সন্তুষ্ট না, এবং কোনো দেশের পক্ষেই এই ব্যবস্থাপনা যথার্থ জায়গায় যাওয়া সম্ভব না। একটি ক্ষোভ বিক্ষোভ থাকবেই। তারপরে আমাদের দেশে গত সাম্প্রতিক সময় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যার বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণ আছে। যেমন যদি আপনি গুগল মোবিলিটি রিপোর্টটা দেখেন, যেটি গুগল সম্প্রতি প্রকাশ করেছে, গুগলের বিভিন্ন প্রোডাক্ট যারা ব্যবহার করে পৃথিবীর নানা দেশের মানুষ, প্যান্ডেমিক পূর্ববর্তী কয়েক মাসে তারা কোথায় কেমন সময় কাটিয়েছে সেটার গুগল একটি গড় করেছে। করে তারা দেখাচ্ছে যে গত 13 মাসের মধ্যে গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বাংলাদেশের মানুষ প্যান্ডেমিক না, স্বাভাবিক সময়ের চেয়ে 30% বেশি টাইম কাটিয়েছে শপিং সেন্টারে, এবং 11% টাইম বেশি কাটিয়েছে মাঠে ময়দানে, অর্থাৎ সাম্প্রতিক যে মৌলবাদ উন্মাদনা আমরা দেখলাম। তো ফলে একটা আনএক্সপেক্টেড আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমরা মানুষের মধ্যে দেখেছি। মানুষকে খুব বেশি ব্লেম করা যায় না, কারণ মানুষ তো ঘরবন্দি ছিল। এবং আপনি সবসময় দেখবেন যে প্যান্ডেমিকে একটা সেকেন্ড ওয়েভের সময় মানুষের একটা অবসাদ বা এক ধরনের হাল ছেড়ে ধরার মনোবৃত্তি চলে আসে, যার সবচেয়ে বড় প্রমাণ সর্বশেষ বড় প্যান্ডেমিক স্প্যানিশ ফ্লু, যেখানে দ্বিতীয় ওয়েভে বেশি মানুষ মারা গিয়েছিল। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা কখনোই আসলে আমাদের যথার্থ প্রস্তুত জায়গায় যেতে পারবো না, গেছি বললে ভুল বলা হবে, যাওয়া সম্ভব না। দ্বিতীয় যেটি হচ্ছে যে কিছু অস্বাভাবিক ঘটনা সাম্প্রতিক সময় ঘটেছিল, এবং তৃতীয় যে সর্বশেষ বিষয়টি হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন আমরা জানি যে 3টি ভ্যারিয়েন্ট, যেগুলো কোনোটি 70% বেশি সংক্রামক পাওয়া গেছে, ফলে কোভিডের সংক্রমণটাও বেড়েছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের পক্ষে ওই জায়গাটায় পৌঁছানো সম্ভব না। তবে আমি একমত যে যেভাবে কোনো দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করছেন, সে ধরনের মন্তব্য আসা উচিত না। বলার ক্ষেত্রে আরেকটু ভাষাগত শব্দচয়নে একটু জোর দেওয়া উচিত, কারণ অনেক সময় এ ধরনের দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের মন্তব্যে মানুষ বিভ্রান্ত হতে পারেন। আরেকটি বিষয় যেটি বললেন যে আমরা হয়তো মানুষের আসার জায়গায় বা সন্তোষজনক জায়গায় হয়তো আমরা পৌঁছতে পারবো না, কিন্তু ন্যূনতম যে সুবিধা সেটি তো নিশ্চিত করতে হবে হাসপাতালগুলোতে। যেটি স্বাগত হোসেন শাহিন তো বললেন যে যেখানে অক্সিজেন ফ্লো নেই, আইসিইউতে বেড নেই, বা একজন মানুষ সংকটাপন্ন হলে সে যাবে কোথায়? আপনি যেটি বলতে পারতেন যে শীতকালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে দ্বিতীয় ওয়েভ আসবে এবং মানুষ সচেতন হলো, মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়ে কাশি শিষ্টাচার শিখিয়েছিলেন, পুরো জাতি কিন্তু একদিনে শিখেছিল। তিনি যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং বললেন যে সেকেন্ড ওয়েভ আসবে, তখন কেন কোনো সরকারি হাসপাতালে বেড কমিয়ে আনা হলো, সেটি একটি প্রশ্ন জায়গা থাকতে পারে। কিন্তু আমি এটি মানতে রাজি না যে আমাদের প্রস্তুতি থাকলেই আজকে আমরা সব হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ বেড বা পর্যাপ্ত বেড নিশ্চিত করতে পারতাম। কারণ আমরা জানতাম না যে আমাদের দেশের মানুষ স্বাভাবিক সময়ের চেয়ে প্যান্ডেমিক এসে 30% বেশি সময় শপিং সেন্টারে কাটাবে। আমরা জানতাম না যে কোনো ইস্যু ছাড়াই আমাদের একটু ধর্মীয় উন্মাদ গোষ্ঠী এরকম উন্মাদনা সৃষ্টি করবে, কিংবা আমরা জানতাম না যে বাংলাদেশে সহসা এ ধরনের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট চলে আসবে। আমরা কিন্তু ব্রিটিশ যাত্রীদের ব্যাপারে কথা বলেছি, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি আইসিডিআরবি রিপোর্টে যে আমাদের দেশে যে ভ্যারিয়েন্টগুলো আছে তার মধ্যে 81% হচ্ছে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। অবশ্য এই রিপোর্টটার মধ্যে কিছু ধোঁয়াশা আছে, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বাংলাদেশে বড়োভাবে এসছে। তো এগুলো কিন্তু অপ্রত্যাশিত ঘটনা। একটি অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট হঠাৎ করে ঢুকে পড়েছে, মানুষ হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেছে। ফলে যদি আপনি একদম প্রস্তুতিও রাখতেন, তারপরেও কিন্তু ঘাটতি দেখা দিত। এই ঘাটতি হয়তো
যতটা দেখা দিচ্ছে ততটা দেখা দিত না, কিন্তু দেখা দিত। এবং একটি কথা বলি, আমি যখন এই কথা বলছি আমি নিজেও কিন্তু ভুক্তভোগী। দুদিন আগে আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয় কিন্তু বাসায় হাসপাতালের বেডের অভাবে মারা গেছেন। আমি কমপক্ষে 10টি হাসপাতালে যোগাযোগ করে বেডের ব্যবস্থা করতে পারিনি। অথবা আমি কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ পক্ষে কথা বলছি না, আমি বাস্তবতা নিরিখে আসলে বাস্তবতা তুলে ধরার চেষ্টা ডাক্তার করছি। স্বপ্নিল, আপনার কাছে আবার এরপর আমি শরীফুজ্জামান শরীফ, যেটি ডাক্তার স্বপ্নিল বললেন যে আসলে মহামারী এমন পর্যায়ে গেলে অথবা বাংলাদেশের মানুষের অভ্যাসগত কিছু বিষয় থাকে, অসচেতনতা থাকে, যেগুলো থেকে আসলে পুরো সার্বিক ব্যবস্থাপনা গুছিয়ে আনা সরকারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের। তারপরেও ন্যূনতম ব্যবস্থাপনা কি আছে, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং আরও যে তিনজন আলোচক আছেন তিনজনই বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য খাত নিয়ে তাদের দীর্ঘদিনের কাজ আছে। আমি একেবারেই একজন সাধারণ মানুষ হিসাবে আমার কতগুলো অভিব্যক্তি এখানে তুলে ধরব। যে পরিস্থিতিটা মোকাবেলা করছি এটি শুধু বাংলাদেশ মোকাবেলা করছে বিষয়টি সেরকমের না, সারা পৃথিবী এটি মোকাবেলা করছে। এবং পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আমাদের থেকে অনেক এগিয়ে আছে, তারাও পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, এটি আমরা সবাই জানি। কিন্তু এই ধরনের পরিস্থিতি আমি সবসময় উন্নত এবং অনুন্নতর মধ্যে আমি কম্পেয়ারটা করতে পারবো না এই কারণে মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থাটি কোথায় কিভাবে নিয়েছেন। এখন সবসময় আমেরিকার সিটিজেনদের জন্য তাদের সরকারের যে প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন হবে, আমার এখানে প্রতিরোধমূলক ব্যবস্থা সেরকমের হতেই হবে আমি সেটি মনে করি না। আমি এই সময়কালে আপনার মৃত্যুর মিছিল এবং মানুষের আক্রান্তের হার যদি আপনি বিবেচনা করেন, আমি মনে করি যে আমাদের এখানে ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বড় রকমের ব্যত্যয় রয়েছে। এবং ব্যত্যয় রয়েছে এই হিসাবে আমি বলবো যে আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এই রকমের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে দুই পক্ষ, আমি বলবো দুই পক্ষেরই কতগুলো দায় আছে, দায়িত্ব আছে। গভর্নমেন্ট কতগুলো অ্যাকশন নেবে এবং নাগরিকরাও সেই কাজে সরকারকে সহযোগিতা করবে। কয়েক মাস আগে আমাদের পার্টি অফিসে ভিয়েতনাম থেকে একটি প্রতিনিধি দল এসেছিলেন। তাদের কাছ থেকে আমরা জানলাম যে তোমরা এই পরিস্থিতি মোকাবেলা করছো কিভাবে। তাদের পক্ষ থেকে যেটি বলা হলো, তারা বললেন যে আমরা মাস্ক পরি, আমরা হাত ধুই। এইটাই হচ্ছে আমরা সব থেকে বড় যুদ্ধ হিসাবে আমরা এটিকে আমাদের জনগণকে বুঝাতে সক্ষম হয়েছি। এই জায়গাটায় দুটো কাজ, এক হলো বাইরে যখন আমি আসব আমাকে মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের এখানে শারীরিক দূরত্ব যেটি আমরা বলি সেটি চাইলেই আমরা এটি মেনটেন করতে পারি না, এই কারণে ঘনবসতির কারণে। আপনি ফার্মগেট ওভারব্রিজ শারীরিক দূরত্ব মেনে যদি ওভারব্রিজটি পার হতে চান তাহলে ওভারব্রিজ পার হতে আপনাকে 4 দিন সময় লাগবে, ওইখানে যে মানুষের যে ঘনত্ব। আবার আমি বাসায় যাওয়ার পরে আমাকে হাত ধুতে হবে, এই কাজটি সরকার আমাকে করে দেবে না, আমাকে করতে হবে। সুতরাং দুই পক্ষেরই দায় আছে এবং দায়িত্ব আছে, তবে মেইন দায়িত্বটাই হচ্ছে সরকারের। আপনি যদি এই সময়কালের অ্যাকশনগুলো দেখেন, আমি ওই অ্যাকশনের জায়গায় হচ্ছে আমার আপত্তি। আজকে গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যেটি আপনি বললেন, তার দুদিন আগেও তিনি বলেছেন যে আমাদের সম্মিলিত ব্যর্থতা, আমি এই ব্যর্থতার দায় নিতে রাজি না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এই ব্যর্থতার দায় নিতে রাজি না। কেন রাজি না? কারণ হলো আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এই সিদ্ধান্তগুলোর একটা বড় অংশই হচ্ছে দেখি না কি হয় এর ভিত্তিতে, অ্যাডহক ভিত্তিতে। আপনি সিদ্ধান্ত নিলেন যে লকডাউন দিবেন, তার আগের দিন আমরা কি দেখলাম, হাজার হাজার মানুষ গ্রাম থেকে, শহর থেকে গ্রামের দিকে ছুটে যাচ্ছে। তার 2 দিন পরে আপনি ঘোষণা দিলেন যে এখানে গণপরিবহন চলবে, শহরের মধ্যে চলবে। তাহলে লকডাউনের কারণে যে অফিসটা বন্ধ হয়ে গেল, যেহেতু গণপরিবহন চলছে না, যারা গ্রামে চলে গেল, যেই আপনি সিটি সার্ভিস চালু করে দিলেন, ঢাকা শহরের অনেক অফিস সিদ্ধান্ত নিল যে না, এখন থেকে যেহেতু সিটি সার্ভিস চালু হয়েছে আপনার অফিস খুলতে হবে। যে মানুষটা শহরের বাইরে চলে গেল, আপনার ওই লকডাউনের 2 দিন ঘোষণার সুযোগ নিয়ে আপনি তাকে ঢাকায় সে কীভাবে ফিরে আসবে? তাহলে আপনি যদি 2 দিন পরে গণপরিবহন চালু করে দেন, তাহলে এই সিদ্ধান্তটি আপনি কেন নিলেন? অর্থাৎ এই যে একের পর এক বাইরের জায়গায় ম্যানেজমেন্টের ক্ষেত্রে গত 1-1.5 বছরে আমরা যে সময়টি পেয়েছি, এই সময়টি আমি স্বীকার করি যে অর্থনৈতিক কারণে আমাদের অনেক রকমের সীমাবদ্ধতা আছে, কিন্তু সেগুলি রিয়েলাইজ করার থেকে আমরা বেশি কি করেছি, আমরা ক্রেডিট দাবি করার জন্য নানা রকমের ইতিউতি করেছি।
আমরা বারবার চেষ্টা করেছি যে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে পৃথিবীতে আমাদের থেকে সফলতা আর কেউ দেখাতে পারেনি। এই সফলতা দেখানোর প্রতিযোগিতা করতে গিয়ে আমাদের যে বেসিক যে জায়গাটি, সেই বেসিক জায়গাটিতে আমরা নজর দিইনি। আপনার খেয়াল থাকার কথা, আপনি এখন ইন্টারনেট সার্চ দিলে পাবেন 3 মাস 4 মাস 5 মাস আগে আমাদের এই যে স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে মোটামুটি বিপদ আমরা পার করে এসেছি। তাহলে এখন এসে আপনি যখন এই কথাটি বলছেন, তখন আমি আপনাকে দায়ী করতে পারি, আপনি আমাকে পারেন না কেন? আমি একজন সাধারণ মানুষ, ম্যানেজমেন্টের দায়িত্ব যেহেতু আপনার, সুতরাং আপনি আমাকে যখন আশ্বস্ত করেছিলেন যে ভয়ের কিছু নেই, আমরা বিপদ পেরিয়ে এসেছি, আজকে আপনি যদি এসে বলেন যে না আমরা অসহায় হয়ে গেছি, আমি তো আপনার কাছে জিজ্ঞেস করব যে আজ থেকে 3 মাস আগে আপনি যে আমাকে আশ্বস্ত করেছিলেন, কিসের ভিত্তিতে করেছিলেন, এবং আপনার যে পূর্ব প্রস্তুতি আপনি নিতে পারতেন। হ্যাঁ, আমি চাইলে মৃত্যু থামাতে পারতাম না, কিন্তু যে মানুষটির কথা আমরা শুনছি, আজকে সকালবেলায় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমার ডিপার্টমেন্টের শিক্ষক, আমাদের ডিপার্টমেন্টের সব থেকে ভালো যে কয়েকজন শিক্ষক তাদের একজন ডক্টর গালিব হাসান খান আজকে সকালবেলায় মারা গেছেন, ভালো ট্রিটমেন্ট পাননি। তো আমি এই যে আমাদের প্রত্যেকটি সম্পদের যে বিপুল ক্ষতি হচ্ছে, এটি কি আমি হয়তো প্রতিরোধ করতে পারতাম না, কিন্তু চেষ্টাটা তো আমি করতে পারতাম। যে সন্তান তার মাকে এক অক্সিজেনের ব্যবস্থা করতে পারলো না, সেই মা মারা গেছে, আমি বলতে পারি যে ওই মা তো কোনো না কোনো দিন মারা যেতেন, আজকে হোক 10 বছর পরে হোক, কিন্তু ওই সন্তানের মনের যে ক্ষত, সেটিকে আমি কোনো দিন পূরণ করতে পারবো? শরীফুজ্জামান আমার মনে শরীফ, হয় যে জি। আমাদের ম্যানেজমেন্টের যে আমাদের যে সক্ষমতাটুকু আছে, সেই সক্ষমতাটুকু আমাদের পরিকল্পনার অভাবে কাজে লাগাইনি, এবং 26শে মার্চের আগ পর্যন্ত আমরা এই দিকে কোনো নজরই দেইনি। শরীফুজ্জামান শরীফ, আমরা একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটি শরীফুজ্জামান শরীফ বললেন যে আমাদের চেষ্টাটা থাকা উচিত বা আমাদের পদক্ষেপগুলো দৃশ্যমান হওয়া উচিত ছিল, আসলে করোনা মোকাবেলায় সরকারের কি পরিকল্পনা, বা আমাদের সার্বিকভাবে, আপনি একজন চিকিৎসা বিজ্ঞান হিসেবে বা চিকিৎসার সাথে যুক্ত ব্যক্তিত্ব হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলে, আসলে করোনা মোকাবেলায় পরিকল্পনাটা কি ছিল? এখানে জাহিদ, আমাদের একটু বাস্তব হতে হবে। আমরা তো খালি থিওরিটিক্যাল কথা বললে হবে না, বাস্তব চিত্রটা দেখতে হবে। করোনা মোকাবেলার জন্য আন্তর্জাতিকভাবে গাইডলাইন দেওয়া আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকে অত্যন্ত চমৎকার ভূমিকা রাখছে, এবং সেভাবে বাংলাদেশ সরকার কিন্তু চলছে। এখানে পরিকল্পনা বা প্রস্তুতির কোনো প্রশ্ন না, সমস্যাটা কোথায় আমাদের বুঝতে হবে। যেমন আজকে সরকার তো আমরা শুধু করোনা নিয়ে আলোচনা করছি, করোনার সুবিধা অসুবিধা আলোচনা করছি, কিন্তু সরকার কিন্তু সবগুলো বিষয় দেখতে হয়। আমি আপনাকে দুটো বিষয় একটু বোঝাতে চাই। একটি হলো যে ঢাকা শহরে অনেক রেস্তোরাঁ আছে, সরকার কিন্তু রেস্তোরাঁ বন্ধ করে নাই। একটা স্পেসিফিক রেস্তোরাঁর কথা বলি আমি, সেই রেস্তোরাঁতে তারা বন্ধ রেখেছে। কি করেছে তারা? তাদের 50 ভাগ কর্মচারীকে ছাঁটাই করেছে, বাকিদের তারা রেস্তোরাঁটা চালাতে চেষ্টা করেছে, কিন্তু সেখানে কোনো গ্রাহক নেই, ওখানে কোনো লোক খেতে যাচ্ছে না। এটি একটি সমস্যা, যে এটা এখন সরকার এখানে কি করতে পারে। আরেকটি খবর আমরা আজকে পেয়েছি, সেটা হলো আগামীকাল থেকে 8 ঘন্টা করে দোকান বিপণী বিতানগুলো খোলা থাকবে। এখন কথা হলো যে আমাদের সার্বিক পরিস্থিতি, সরকারকে তো জীবনও দেখতে হবে, জীবিকাও দেখতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। সে কারণে আজকে শুধু আমি দোষারোপ করলে হবে না। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, যখন লকডাউন ঘোষণা করা হলো, প্রচুর মানুষের বিক্ষোভ আমরা দেখেছি গোটা দেশব্যাপী। সেখানে তো মানুষকে, সরকারকে তো দুটোই চালাতে হয়। সেই কারণে আমরা, যেমন চিকিৎসা নিয়ে আমরা কোনো উদ্বিগ্ন না, চিকিৎসা আমাদের বাংলাদেশে যথেষ্ট আছে। সমস্যাটা কোথায়, ওই জায়গায় আমরা পিন পয়েন্ট করি। প্রথম কথা হলো যে বাংলাদেশের মানুষ সচেতন নয়, জানে না, এটা আমি মনে করি না। কারণ 16 কোটি দেশের মানুষের 11 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, এবং এমন কোনো ঘর নাই, সে দরিদ্র হলেও তার ঘরে টেলিভিশন আছে। বিশেষ করে সরকারের পাশাপাশি গণমাধ্যম যে প্রচারটা গত 12 মাস ধরে বা 14 মাস ধরে বাংলাদেশে করে গেছে, সেটা কিন্তু অসাধারণ ভূমিকা রেখেছে। প্রতিদিনই আমরা প্রত্যেকটা চ্যানেল কিন্তু করোনা রাখছে, মানুষ জানে কিন্তু মানছে না। আজকে এখানে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই মুহূর্তে যেন আমরা বিভ্রান্তিকর কোনো তথ্য না দিই।
আমরা যেন একটা বিরোধিতা করতে গিয়ে একটা মানে জনগণকে বিভ্রান্ত না করি। এখন ধরেন যে আজকে আমরা কোথায় সমস্যা সেটি আমাদের দেখতে হবে। আমরা দেখেছি যে চট করেই কিন্তু করোনা ভেরিয়েন্টে বাংলাদেশ চলে এসেছে। ভেরিয়েন্টের এখানে ৭০% ক্ষমতা হচ্ছে বেশি আগের স্ট্রেনের চাইতে, যে তারা ছড়াতে পারে এবং এটা মৃত্যুর হারও কিন্তু অনেক বেশি করে। সেটি হচ্ছে সমস্যা। গত বছরের অভিজ্ঞতাটা কি? গত বছরের অভিজ্ঞতাটা হলো মার্চের ৮ তারিখে আমরা প্রথম করোনা শনাক্ত হলো বাংলাদেশে, এবং ধাপে ধাপে সেটা মে মাসে গিয়ে কিছুটা বাড়তে শুরু করলো, এবং আগস্ট পর্যন্ত সেটা অবস্থিত থাকলো, আবার কমে গেল, এবং নভেম্বরে গিয়ে বাড়লো, আবার ডিসেম্বরে কমে গেল, এবং এই মাসে আমরা দেখলাম মার্চের থেকে বাড়তে শুরু করছে। সে কারণে এখন যে হুট করে বেড়ে যাবে, তো এটাতে নিয়ন্ত্রণ করতে পারছে না, ভাইরাস নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে সায়ন্ত অনেক কথাই বলেছে, সায়ন্ত তো একজন ডেন্টাল সার্জন। এখন সেটা বিষয় না, বিষয়টা হলো আমার জিনিসটাগুলো জানতে হবে। এখানে যে হাসপাতাল সম্প্রসারণ অত সহজ বিষয় না। তারপরে সরকার কিন্তু ১,০০০ বেড বাড়িয়েছে, ১,০০০ হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা তারা যুক্ত করেছে। সেই কারণে আইসিইউ নিয়ে তো কথা বলে লাভ নাই। আইসিইউ খুব ব্যয়বহুল একটা জিনিস, চট করে বসানো যাবে না। এখন মূল জায়গাটা হচ্ছে আমরা সম্মিলিতভাবে কাজটা করছি না। এখন এই করোনা সংক্রমণটা প্রত্যেকের জন্য ক্ষতিকর। আমার পরিবারে আমি কি করছি এই জায়গাটা দেখেন, আমি সেই জায়গা মানছি না, এবং সম্মিলিতভাবে সেই জায়গাটা কিন্তু করছি না। আমরা দেখছি একটি মহল কেবলমাত্র সরকারের ছিদ্র অন্বেষণ করতে ব্যস্ত, কিন্তু তারা কিন্তু কোথাও করছে না। তার দলের লোকদেরকে তারা রক্ষা করুক। আজকে তো বিভিন্ন দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই কোনো না কোনো মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে। আমরা দলের মধ্যেও চেষ্টা করি, জনগণের কথা বাদে দিলেন, জনগণের দায়িত্ব সরকারের, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু আপনার দলটাকে রক্ষা করেন। সেখানে করোনা তো কাউকে দেখে না, করোনা তাকেই ধরে যে এটাকে অবহেলা করে। সে কারণে প্রধান সমস্যা স্বাস্থ্যবিধি মেনে জীবন চলা। সরকার যেমন আজকে তারা সিদ্ধান্ত নিল কালকে থেকে ৮ ঘন্টা চলবে দোকানে বিপণী বিতানগুলো, এবং সেখানে তাদের সাথে কথা হয়েছে যে তারা স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানবে। সেখানে যদি তারা না মানে, এখানে তো সরকার মানুষকে তো পিটিয়ে স্পেনের মতো পিটিয়ে তো তারা করতে পারবে না। বাংলাদেশে এই রেকর্ড নাই। বাংলাদেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, বাংলাদেশ সেখানে আমরা সম্মিলিত ভাবে এই স্বাস্থ্যবিধি মানার জন্য কিন্তু কোনো চেষ্টাই করছি না, আমরা কিন্তু সমালোচনাই করছি। আজকে আমাদের এই জায়গাটা সবচেয়ে বড় আমাদের দরকার, যে স্বাস্থ্যবিধি যারা মেনেছে। এখানে একটি কথা আমি বলতে চাই, সেটা খুবই ইম্পর্টেন্ট। গত মার্চের 2020-এর মার্চের শেষ দিকে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে আন্তর্জাতিক একটা কমিটি গিয়েছিল। তারা দেখেছে চীন কি করে মাত্র 3 মাসের মাথায় তারা নিয়ন্ত্রণ করতে পারলো। তারা 12টি কঠোর নির্দেশনা দিয়েছিল, এবং সেটা মেনেছে বলেই তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু সেটা তারা কমেন্ট করেছে, এইভাবে কেউ বিশ্বের অন্য কোনো দেশ পারবে না। খোদ তারা বলেছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র পারেনি। সে কারণে আজকে বাংলাদেশের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পড়েছে, ইংল্যান্ড পড়েছে, ইউরোপ তো পড়ছেই হরহামেশায়। সেই কারণে পশ্চিমা বিশ্ব কিন্তু আমাদের চেয়ে খারাপ অবস্থা। পূর্ব বিশ্ব তারা কিন্তু সফলতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া বলি, চীন বলি, তারপরে ভিয়েতনাম বা হংকং বলি, সেইখানে কিন্তু তারা সফলতা করে। কেন? তারা স্বাস্থ্য বিধিটা মানাতে পেরেছে মানুষকে। মানুষ তো স্বাধীনভাবে। আমার পাশের দেশে ভারতের কি অবস্থা, প্রতিদিন 1 লক্ষর বেশি, গতকালও 1,15,000 আক্রান্ত হয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে জনসভা করে নির্বাচনী প্রচার চলছে। সেই কারণে মানুষের সাইকোলজিকে আঘাত না করে তাকে সেই সাইকোলজিটা আমাদের ধরতে হবে। সেখানে আমরা সবাই মিলে চেষ্টা করি পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য। আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমার সঙ্গেই থাকবেন। শাকাত হোসেন সায়ন্ত, যেটি ডক্টর কামরুল হাসান খান বলছিলেন যে আমরা আসলে মানাতে পারছি না মানুষকে, স্বাস্থ্যবিধি তারা যে মানবে বা সামাজিক দূরত্ব বজায় রাখা, যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল তার কোনোটাই আসলে ওইভাবে শতভাগভাবে বাস্তবায়ন হয়নি। আপনি জানেন যে অর্ধেক লোকবল দিয়ে কর্মস্থল পরিচালনা করা, বাসে অর্ধেক লোক ওঠা, বা যেটাই আর কি যে নির্দেশনা দেওয়া হয়েছিল, কোনোটাই শতভাগভাবে কেউই মানেনি। অন্যরা মানাতে পারলো, আমরা কেন মানাতে পারছি না? দেখেন, কিছুক্ষণ আগেই শরীফ ভাই বলছেন যে দায় এবং দায়িত্ব উভয়ের আছে, অর্থাৎ যিনি মানাবেন এবং যিনি মানবেন, অর্থাৎ সরকার এবং জনগণ উভয়ের। কিন্তু মূলত দায়িত্বটা সরকারের, দায়টাও তাদের বেশি। স্যার এবং স্বপ্নিল ভাই দুজনেই একটা জিনিস বলছেন যে এই মহামারীকে আমাদের বৈশ্বিকভাবে দেখতে হবে।
বৈশ্বিকভাবেই যদি আপনি দেখেন তাহলে আপনারা তো অনেক জানেন, অনেক খোঁজ খবর রাখেন। একটা দেশ দেখান যে বাংলাদেশের মতো এইরকম আর্থিক সঙ্গতির কাছাকাছি কোনো একটা দেশ যেখানে এত জনবসতি আছে, যেখানে দিনে 60 থেকে 66 জনের মৃত্যু রেকর্ড হচ্ছে সরকারি হিসাবে এবং 7,000 আক্রান্ত হচ্ছে। সেখানে একটা রেকর্ড দেখান যেখানে একজন মানুষ ওই দেশে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে অক্সিজেনের অভাবে ওই গাড়িতে বসেই সন্তানের সামনে তার মা মৃত্যুবরণ করেছে, সন্তানের সামনে তার পিতা মৃত্যুবরণ করেছে। স্বপ্নিল ভাই বলছিলেন যে তার পরিচিত জন হসপিটালের সিট চেয়ে ফোন করেছেন, তিনি বহু জায়গায় ফোন করে একটা সিট দিতে পারেননি। ওই অবস্থায় ওই রোগীটার মৃত্যু হলে তার কাছে আপনার এই প্রবৃদ্ধি, আপনার এই উন্নয়ন, আপনার এই বৈশ্বিক হিসাব কোনোটাই কাজে লাগবে না। সে একটু অক্সিজেন চেয়েছিল, এই চাওয়াটা তার কাছে বেশি ছিল না। আর একটা হচ্ছে আইসিইউ খুব সহজেই করা যায় না। গত 4 তারিখেই ভোরের কাগজে একটা রিপোর্টে দেখলাম যে যখন করোনা মহামারী শুরু হয়, তারপরে যখন ভেন্টিলেটরের ক্রাইসিস সারা পৃথিবীতে শুরু হয়, ওই সময় বিভিন্ন দেশ ভেন্টিলেটর উৎপাদনের জন্য তারা চেষ্টা শুরু করে। বাংলাদেশও প্রায় 1.5 ডজন প্রতিষ্ঠান এ প্রচেষ্টায় এগিয়ে এসেছিল। সেখানে একজন প্রতিমন্ত্রী গিয়ে উদ্বোধন করে বলেছিলেন যে অচিরেই আমরা ভেন্টিলেটর উদ্ভাবন করতে পারবো এবং আমরা ব্যবহার করতে পারবো। ভারতও সেই সময় শুরু করে, পাকিস্তানও সেই সময় উদ্যোগ নেয়। ভারতে প্রতি মাসে 1,500 ভেন্টিলেটর উৎপাদন করছে এবং তাদের দেশে ব্যবহার করছে এবং সেটি ভালো মানের, সেটা নাকি রপ্তানির পর্যায়ে চলে যাচ্ছে। পাকিস্তান প্রতি মাসে 300 করে উৎপাদন করছে, এটি ভোরের কাগজের রিপোর্ট। আর বাংলাদেশে একটি ভেন্টিলেটর উৎপাদনে যেতে পারেনি, কারণ সেই প্রতিষ্ঠানগুলো এখন বলছে সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার অভাবে তারা এটি আর এগিয়ে নিতে পারেনি। এটা হচ্ছে সরকারের অবস্থান। সিদ্ধান্তহীনতা এবং ভুল সিদ্ধান্ত কাকে বলে দেখেন, শুরুর দিকে তাদের নানান রকমের লুটপাট, পিপিই নিয়ে দুর্নীতি, খোদ প্রধানমন্ত্রী দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে ঈদ উপহার 2,500 টাকা করে যে 50 লাখ ফ্যামিলিকে দিবেন সেটা নিয়ে চুরি, জনপ্রতিনিধিদের চুরি, আওয়ামী লীগের নেতাদের চুরি সংবাদ মাধ্যমে যেভাবে এসেছে, সেই সব অব্যবস্থাপনা নিয়ে ডাক্তারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। সেটা একসময় একটু কিছুটা চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, চিকিৎসকরা ট্রেন আপ হয়েছেন, সব হয়েছিলেন। সেই অবস্থা থেকে আজকে এসে আমার দেশে একদিকে অক্সিজেন পাওয়া যায় না, চিকিৎসা পাওয়া যায় না, আইসিইউ পাওয়া যায় না, ওই যে বললাম কোনো উদ্যোগ নেই। আর একদিকে আজকে বলছেন জীবন ও জীবিকা দুইটাই দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই দুটোই দেখতে হবে। তাহলে আপনি 3 দিন আগে কেন এই গণপরিবহন বন্ধ করেছিলেন? আপনার এই যে বিভিন্ন কমিটি, জাতীয় কমিটি যে সুপারিশ দেয়, আপনার যে বিশাল বিশাল এই যে বডি আছে, তারা বসে কি এইসব ভাবে না যে আপনার 3 দিনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়? আপনি লকডাউন দেন, আপনি বইমেলা খোলা রাখেন, সেটাকে এক্সাম্পল ধরে বিভিন্ন শপিং মল, দোকান, ব্যবসায়ীরা তারা দাবি করতে পারে যে ওইটা খোলা থাকতে পারলে আমারও তো ঈদ সামনে, আমারও তো নববর্ষ সামনে, আমারও তো এই ব্যবসার উপর সারা বছর চলতে হয়, কর্মচারীদের বেতন দিতে হয়, সুতরাং আমারটা কেন বন্ধ থাকবে? আপনি সেটা কি করবেন? কেন এই সিদ্ধান্তহীনতা? কেন আপনি এই যে সিটির মধ্যে হচ্ছে করোনা সবচেয়ে বেশি, আপনি সেই সিটির মধ্যে গণপরিবহন বন্ধ করলেন, 3 দিনের মধ্যে আবার সিটির মধ্যে আপনি চালু করে দিলেন করোনা ছড়ানোর জন্য। আপনি জনসমাগম শুধু ধর্মীয় গোষ্ঠীর কথা বলছেন, অথচ 26শে মার্চকে কেন্দ্র করে 10 দিন ব্যাপী যে সেই সুবর্ণ জয়ন্তীর উৎসব করেছেন, তখন কি পরিমাণ জনসমাগম সরকারি উদ্যোগে হয়েছে? কেন এটা সীমিত আকারে করা যেত না? তাতে আমরা জাতি হিসেবে ছোট হয়ে যেতাম। আমার উৎসব অবশ্যই থাকবে, মনে স্বাধীনতার সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা সেটি আছে থাকবে, কিন্তু আমার কি ওই যে সারা শহর লাইটিং করা, আলোকসজ্জা আগে, নাকি আমার একটা আইসিইউ কেনা আগে, নাকি আমার একটা অক্সিজেন সিলিন্ডার দরকার আগে? আপনাকে প্রায়োরিটি দেখতে হবে। আপনি শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য, মানুষকে দেখানোর জন্য এই রকম শোষা করেন, আর আরেকদিকে মানুষ মরে যায়। এই যে যখন এইভাবে মানুষের মৃত্যু হয়, তখন ওই আলোকসজ্জা, ওই শো অফ, ওই যে প্রবৃদ্ধি, ওই যে উন্নয়নের গল্প, এর কোনোটাই মানুষের মনে আর দাগ কাটতে পারে না। তার কাছে ওই মৃত্যু, ওই কষ্ট, ওই বিনা চিকিৎসায় মৃত্যু, এগুলো অনেক বড় হয়ে দেখা দেয়। ফলে মানুষকে বাঁচাতে হবে আগে। মানুষকে বাঁচাতে পারলে, তাকে একটু স্বাচ্ছন্দ্য দিতে পারলে, তাকে একটু চিকিৎসা দিতে পারলে, তখন আপনার সবকিছুই অর্থবহ হবে। এক কথায় শেষ করি, মহামারী হলে সারা পৃথিবীতেই হয়েছে, মানুষ মরতে পারে এবং মরছেও, এটা আমাদের কারো, সারা পৃথিবীতে কারো হাতে নাই।
কিন্তু আমরা যেন এটুকু এনশিওর করতে পারি যে বিনা চিকিৎসায় যেন কেউ না মরে। ডাক্তার শাকাত হোসেন শান্ত, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার স্বপ্নিল, যেটি বললেন যে সরকারের সদিচ্ছার অনেকটা ঘাটতি তিনি দেখতে পাচ্ছেন, আসলে বাস্তবতা কি সেরকমই? আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। দেখুন, গত বছর যখন মহামারীটা চলছিল তখন এ ধরনের টকশোগুলোতে এ ধরনের উত্তপ্ত আলোচনা হয়েছে, সরকার কতটা ব্যর্থ, কিছুই করছে না ইত্যাদি ইত্যাদি। এন্ড অফ দ্য ডে দেখেন, কোনো ব্লুমবার্গ রিপোর্টে যাওয়ার দরকার নেই, ঢাকা শহরে ফুল ফুটেছে, কক্সবাজার উপকূলে ডলফিন এসেছে। অর্থাৎ আমরা আমাদের মতো করে লকডাউনে কিন্তু সাফল্য পেয়েছিলাম। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে দৈনিক রোগী শনাক্তের হার অ্যারাউন্ড 1.5%-এ নেমে এসেছিল। তো অতএব এটি বলে দিচ্ছে যে কাজটা আসলে হচ্ছিল, আমরা যেভাবে করছিলাম তখন আমরা কিন্তু বিক্ষুব্ধ ছিলাম, কিন্তু আসলে কাজ হয়েছিল। আর জাতিসংঘ কিংবা এডিবি কিংবা ব্লুমবার্গ ইত্যাদি ইত্যাদি রিকগনিশন কথা আমি বাদই দিলাম। ফলে আমার কাছে এটা মানতে একটু আপত্তি আছে যে আমরা কোনো রকম প্রস্তুতি জায়গায় কোনো সময় পৌঁছাতে পারিনি। আর আরেকটি বড় উদাহরণ দেখুন যে প্রতিটি জীবনের মূল্য অসম্ভব বেশি, কিন্তু গত বছর দৃশ্যগুলো যদি চিন্তা করেন, ইটালিতে কফিন জট দেখা দিয়েছিল, কফিনের অভাবে আইসিইউতে মর্গে লাশ পড়েছিল, কফিন আসবে তারপর লাশ দাফন হবে। এবং নিউ ইয়র্কের মতো শহরে আমরা কিন্তু আগাম গণকবর খুঁড়তে দেখেছি, আমরা ব্রাজিলে আগাম গণকবর খুঁড়তে দেখেছি। তো আমি বলছি না যে এক একটি প্রাণ খুব কম মূল্যহীন, 10,000 মানুষ মারা গেছে, আমার তো 60 জন মারা গেছে, আমি তো খুব ভালো আছি, আমি সেটা বলছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এত সক্ষম দেশগুলো যা করতে পারেনি, আমরা এখন পর্যন্ত সেই জায়গাটাতে আছি। এবং যে প্রাণের মানে মানুষের জীবনের গান গাইতে গিয়ে আমি যেটা বলতে চাই যে আপনি যদি আমার পারিবারিক ক্ষতিটা দেখেন, যে আমার বাবা, তিনি একজন প্রকৌশলী ছিলেন, তাকে পাকিস্তান সেনাবাহিনী মুক্তিবাহিনীকে সহায়তা করার জন্য মারতে নিয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে মারেনি, কিন্তু তাকে প্রচণ্ডভাবে টর্চার করেছিল। তিনি শেষ মুহূর্তে মারা গেছেন, 5 বছর হয়। শেষ পর্যন্ত তাকে আমরা কোনো ব্যথার ওষুধ দিতে পারতাম না, তার পিঠে প্রচণ্ড ব্যথা হতো, কিডনি ফাংশন খারাপ হয়ে এসেছিল, কিন্তু ব্যথা ওষুধ দেওয়া যেত না, ধুকে ধুকে মারা গেছেন। আর আমার শ্বশুর শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম চৌধুরী কীভাবে মারা গেছে সেটা পুরো বাংলাদেশ জানে। তো এখন সেই যে মানুষগুলোর অবদান, যার কারণে আজকে বাংলাদেশ, যে বাংলাদেশের এসিটিভিতে বসে আমি আপনি আজকে বাংলাদেশের সরকারের ব্যর্থতা সাফল্যের গান গাইছি, সেই বাংলাদেশের জয়গান যদি আমি 26শে মার্চ না গাই, সেটা আমার কাছে একটি বড় ধরনের অন্যায় বলে মনে হয়। আমার কাছে মনে হয় 30 লক্ষ শহীদকে অপমান করা হবে যদি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং 26 মার্চ আমরা উদযাপন না করি, যে বছর বাংলাদেশের 50 বছর পূর্তি হচ্ছে। আপনাকে খেয়াল করতে হবে, যেটা কিন্তু খুব সীমিত পরিসরে করা হয়েছে, প্রতিদিন 500 জন মানুষের দাওয়াত ছিল। সরকারি দলের অনেক নেতা, অনেক বুদ্ধিজীবী, অনেক মুক্তিযোদ্ধা দাওয়াত পাননি এবং হতাশা ব্যক্ত করেছেন, কিন্তু 500 জনই দাওয়াতটা লিমিটেড রাখা হয়েছে। এর চেয়ে সীমিত পরিসরে, এর চেয়ে স্বাস্থ্যবিধি মেনে, যেখানে প্রত্যেকটি লোককে পরীক্ষা করে পাঠানো হয়েছে, এই উৎসব পালন করা সম্ভব ছিল না। এবং আজকে যারা বইমেলার বিরুদ্ধে কথা বলছে, আমার কাছে মনে হয় তারা কেন যেন বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে। বইমেলা যে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে, খোলা জায়গায়, কোভিড সংক্রমণের হার খুবই কম। বইমেলার সাথে বসুন্ধরা মলকে তুলনা করার কোনো সুযোগ নেই। বসুন্ধরা মল বা যে কোনো মলে বন্ধ জায়গায় গেলে আমার কোভিড সংক্রমণের হার যতটুকু বেশি, একটি খোলা জায়গায় তার চেয়ে অনেক কম। এবং আমরা জানি যে বইমেলা এবার মানুষের সমাগম হচ্ছে খুব কম। ফলে আমার কাছে এটা মনে হয় যে আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে কেন যেন আমাদের মূলে আঘাত করার চেষ্টা করি মাঝে মধ্যে, এবং এখান থেকে একটু বিরত থাকাটা অত্যন্ত প্রয়োজন। সবশেষে যেটা বলতে চাই যে ওই আমেরিকা কি করলো, ইউরোপ কি করলো, ওরা লকডাউন করলো, আপনি যে আজকে চীনা লকডাউনের কথা বলছেন, চীনা মডেল লকডাউন কি বাংলাদেশে সম্ভব? আমরা কি জানি না, আমরা কি ফেসবুকে দেখিনি যে একজন কোভিড রোগীর বাসার অন্যান্য লোকদেরকে পুলিশ কীভাবে টেনে হিস্ট্রে চীনে নিয়ে গেছে আইসোলেশনে? আমরা কি জানি না যে চীনে 2 কোটি মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়েছিল কোভিড প্যান্ডেমিকের পরে? ওই 2 কোটি মোবাইল ব্যবহারকারী কী হয়েছে আমরা তা জানি না, আমরা জানতে চাইও না বা জানতে পারবো না হয়তো কোনোদিন, হয়তো 100 বছর পরে মানুষ জানতে পারবে। চীনা টাইপ লকডাউন বাংলাদেশ সম্ভব না। আমাদের যেটা করতে হবে, তর্কে না জড়িয়ে আমাদের মতো করে আমাদের লকডাউন চিন্তা করতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে শেষ করছি। আমরা যখন কোনো মলে যাই, পার্কিংয়ের জন্য টাকা দিই, 20 টাকা দিই, হয়তো 1 ঘন্টা গাড়ি রাখি, 2 ঘন্টা 40 টাকা দিই। আমি যখন শপিং সেন্টারে ঢুকবো, আমাকে টিকিট ধরে দিন না, আমি 20 টাকা নিয়ে ঢুকবো 2 ঘন্টার জন্য, 4 ঘন্টা থাকলে আমি 40 টাকা দিয়ে বেরিয়ে আসবো। দেখবেন আমরা অপ্রয়োজনে ঘোরাঘুরি করবো না। সো লেটস বি ইনোভেটিভ, খামাখায়ের বিতর্কে না জড়িয়ে আমাদের লকডাউনটা আমাদের মতো করে, আমরা গত বছর সাফল্য পেয়েছিলাম, এবছর চ্যালেঞ্জটা বড়, লেটস বি ইনোভেটিভ, আমাদের মতো করে আমরা সামলাই। জি ডাক্তার স্বপ্নিল, আমরা একটা বিরতি নিব।
দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, যেটি ডাক্তার স্বপ্নিল বললেন যে করোনা ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ বা লকডাউন আমরা যেটাই বলি, আমাদের মতো করে সেটি দিতে হবে, যেটি চায়না বা বিশ্বের অন্য দেশের সাথে ওইভাবে তুলনা করলে হবে না। আসলেই তুলনা করা ঠিক হবে না, কারণ তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট এক নয়। তাহলে আমাদের এখানে ব্যবস্থাপনাটা কি হবে, উপায়টা কি? আচ্ছা, সেই জায়গাটাই আসছি। তার আগে স্যার যে আলোচনাগুলো করেছিলেন, আমি 2-3টা জায়গায় একটু পয়েন্ট আউট করতে চাই। প্রথমত হচ্ছে, আমরা সরকারের কাছে দাবিটা কেন করি? আমরা সরকারের কাছে দাবি করি এই কারণে, কারণ রাষ্ট্র পরিচালনায় সরকার যে ভূমিকাটা রাখে, যে পয়সাটা খরচ করে, এটা সরকারের নিজের আয় করা পয়সা না। আমি সরকারকে পয়সা দিই, আমি কর দেই, আমি এক কাপ চা খেতে গেলেও ট্যাক্স দেই। সুতরাং সরকারের কাছে আমার কথা বলার ওই সাংবিধানিক অধিকারটা আমার আছে। সেই কারণে আমি এই জায়গাগুলোতে সরকারের কাছে দাবি করি। আর রাজনৈতিক দলগুলো তারা ভূমিকা রাখছে, আমরা হয়তো সব খবর জানি না। আপনি আমার একটি রাজনৈতিক পরিচয় দিয়েছেন, আমি আমার জায়গা থেকে বলতে পারি, গত বছর যখন এই করোনার বিস্তার ঘটছিল, তখন বাংলাদেশে প্রথম, আমি যে সংগঠনটি ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশে প্রথমবারের মতো তারা হ্যান্ড স্যানিটাইজার বানানোর কার্যক্রম তারা প্রথম শুরু করে, এবং লক্ষ লক্ষ মানুষের কাছে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার তারা পৌঁছে দিয়েছে, হাজার হাজার মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে, এবং সেগুলো বিভিন্ন পত্রিকায় এসেছে। ছাত্র ইউনিয়নের এখন যে সেক্রেটারি দীপক শীল, তাকে নিয়ে ডেইলি স্টার স্পেশাল একটি আইটেম পর্যন্ত করেছিল, মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। গত 3 দিন ধরে পল্টন সহ দেশের কয়েকটি জায়গায়, ফরিদপুর সহ বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষের জন্য তারা ক্যান্টিন চালু করেছে, এবং সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রান্না করে মানুষকে খাওয়াচ্ছে। সুতরাং আমার যতটুকু ভূমিকা রাখার সাধ্য আছে, আমি সেই জায়গাটায় ভূমিকা রাখছি। কিন্তু যেহেতু গভর্নমেন্ট হচ্ছে আমার গার্ডিয়ান, সুতরাং আমি আমার গার্ডিয়ানের কাছে চাইব, সরকার এখানে কি করতে পারে। চুরি করা অন্যায়, এটি তো আমি বইপত্রে আছে, তাহলে আপনি থানা বানাবেন না, পুলিশ বানাবেন না। আপনি আমাকে শিখাই দিলেন যে চুরি করা যেহেতু অন্যায়, সুতরাং এটা করা যাবে না। হ্যাঁ, যদি সরকার মনে করে, যদি পরিস্থিতি এমন হয় যে আমার বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গভর্নমেন্টকে সেখানে কঠোর হতে হয়। আপনি মোবাইল কোর্ট কেন পরিচালনা করেন? আমি গত পরশু দিনও দেখলাম, গতকালকেও দেখলাম, খুলনায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আপনি সেখানে কঠোর আপনাকে হতে হবে, এই কারণে বৃহৎ মানুষের স্বার্থ রক্ষার জন্য। আপনি আমার নৈতিক শিক্ষার উপরে ছেড়ে দিলে, আপনি যেহেতু আমাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সুতরাং এটি আপনি করতে পারেন না, আপনাকে কঠোর হতে হবে। আপনি অনেক জায়গায় কঠোর হচ্ছেন, আপনি 50 জন মিছিল করলে গুলি করে দিচ্ছেন সেখানে। আমি কি সব জায়গায় গভর্নমেন্টের এই যে সহনশীলতা, এই সহনশীলতাকে আমি দেখছি? নো, সব জায়গাতে আপনি সহনশীলতা দেখাচ্ছেন না। তাহলে এই জায়গায় যখন মানুষের জীবন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মৃত্যুর সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখানে কখনো কখনো আপনাকে কঠোরতা অবলম্বন করতে হবে, এবং কঠোরতা অবলম্বন করতে হয়। আমাদের এখানে যেটি হয়েছে, ওই যেটি বললাম, আমার যতগুলো সম্ভাবনা ছিল, আমার রিসোর্স কম, এটা আমি স্বীকার করি, কিন্তু ওই কম রিসোর্স দিয়ে মানুষের বেটার সার্ভিসের থেকে আমি প্রতিযোগিতা করেছি। পৃথিবীর মধ্যে আমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে শ্রেষ্ঠ সফলতা আমার আছে, এটি প্রমাণ করার জন্য, এটি বলার জন্য যতটুকু সময় ব্যয় করেছি। আপনার খেয়াল আছে, টিকা আসার পরে যে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বক্তব্য আমরা দেখেছি রাজনীতিবিদদের কাছ থেকে, এবং যেটি সরকারের কয়েকজন মন্ত্রী শুরু করেছে, অন্যরা সেটি তার সাথে যুক্ত হয়েছে, সেটি কি কাঙ্ক্ষিত ছিল? সেটি কি কাঙ্ক্ষিত ছিল? এই যে বিষয়টি, টিকা কিভাবে দেওয়া হবে, কেন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার প্রথম ক্ষমতা আমি মনে করি এই যে 3 জন আছেন চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত, তাদের কথা আমরা শুনবো, তারাই মতামতটা দিবেন। কিন্তু আমরা কি করলাম? আমাদের রাজনীতিবিদরা, আমাদের মন্ত্রীরা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা শুরু করলেন, এটিকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি শুরু করলেন, সারা দেশের মানুষ বিভ্রান্ত হলো, টিকা দেওয়া যাবে কি যাবে না। এর পেছনে আরো অনেকেই ছিল, কিন্তু আমি যেহেতু আপনি দায়িত্বে আছেন, সুতরাং আপনার কাছে আমার প্রত্যাশার জায়গাটা বেশি, সেই প্রত্যাশাটা আপনি পূরণ করতে পারেননি। ম্যানেজমেন্টের জায়গায় ওই যেটা বলছি, আপনি বই মেলায় 10 জন গেল না 11 জন গেল, এটি মূল বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার সেন্সটা বোঝা যায়, আপনি বিষয়টিকে কিভাবে ভাবছেন। যখন
আপনি একটি বই মেলা আপনি খুলে রাখছেন, তখন স্বাভাবিকভাবে যদি কুপার্স বলে যে না আমার এখানে তো কেউকে আমি বসে খাবারের ব্যবস্থা করছি না, আমার এখানে করছি, ওই আসছে খাবার নিয়ে চলে যাচ্ছে। যদি ঢাকা চিড়িয়াখানা বলে যে না আমার এখানে আমি বেশি লোককে অ্যালাউ করছি না, প্রতিদিন আমি 50 জন লোক 10 হাত দূরে দূরে তারা বাঘ হরিণ দেখে আসবে, আমি চিড়িয়াখানাটা খোলা রাখলাম। এইভাবে সিদ্ধান্ত যদি সবাই নিতে থাকে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি বলে যে যেহেতু আপনি বইমেলা খোলা রেখেছেন সুতরাং আমি 10 জন করে শিক্ষক ছাত্রদের একটি টিম করে আমি আমার ক্লাসটা ওপেন করে দিলাম, সেটিকে আপনি স্বীকার করবেন, মেনে নেবেন? নিশ্চয়ই না। অর্থাৎ আমাদের এইখানে যে কাজগুলো হচ্ছে, একটা ভুল কাজের কারণে পরবর্তীকালে আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। এর ভেতর থেকে আপনার মেসেজটা আমি পেয়ে যাচ্ছি। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন অ্যাডহক ভিত্তিতে। আমি শেষ করি, বাস ভাড়া, আপনার সিদ্ধান্তগুলো হচ্ছে বৃহৎ মানুষের থেকে ক্ষুদ্র প্রভাবশালীদের পক্ষে। আমি এখানেই শেষ করি, বাস ভাড়া আপনি জানেন কি না, ঢাকা শহরে যে বাস ভাড়া নির্ধারিত হয় যখন, তখন ধরা হয় একটি বাসের 25% সিট খালি থাকে, 75% যাত্রী থাকে, 25% ফাঁকা থাকে। এটি ধরে নিয়ে বাস ভাড়া ঠিক করা হয়, যদিও এটি সত্য না। সেকেন্ড হলো ঢাকা শহরের যে বাস ভাড়া, বিআরটি এর হিসাব অনুযায়ী প্রেস ক্লাব থেকে জিগাতলার দূরত্ব হচ্ছে 5.5 কিলোমিটার, যদিও এটি সত্য না। 5.5 কিলোমিটার পথে 1 টাকা 80 পয়সা হিসাবে জিগাতলা পর্যন্ত বাস ভাড়া আসে 10 টাকা। স্বাভাবিক সময়ে একজন যাত্রীকে প্রেস ক্লাব থেকে জিগাতলা পর্যন্ত বাস ভাড়া দিতে হয় 20 টাকা। অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া তার থেকে ডাবল ভাড়া বাস মালিকরা আদায় করে নিচ্ছে। এবার আপনি কি করলেন? আপনি বাসের আসন সংখ্যা অর্ধেক করলেন। যদি অর্ধেক করে থাকেন, সারা বছর আমি যে ডাবল ভাড়া দিচ্ছি, তারপরেও আপনি যখন অর্ধেক করছেন, তাহলে আমার বাস ভাড়া কেন 60% বাড়বে? আমার তো 50% বাড়ার কথা। আপনি যেহেতু অর্ধেক করলেন, তাহলে তো 50% হবে। আপনি 60% করছেন কেন? করছেন আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যক গোষ্ঠীর ইন্টারেস্ট সার্ভ করতে গিয়ে আপনি বৃহৎ জনগোষ্ঠীর বিপক্ষে একের পর এক অবস্থান নিচ্ছেন। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আবার আসবো আমি। ডাক্তার কামরুল হাসান খান, যেটি শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে সরকারের সিদ্ধান্তগুলো আসলে অ্যাডহক ভিত্তিতে, কৌশলগত না, আপনি কি মনে করেন? এখানে আমি আমার তরুণ মানুষদের সাথে কোনো বিতর্কে জড়াতে চাই না। এখানে কথা হলো যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষকে বাঁচানো কঠিন একটা পরিস্থিতি থেকে যাচ্ছে, সেখানে আমাদের প্রত্যেককে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। আমরা যদি শুধু বিভ্রান্তিকর কথাই বলে যাই তাহলে তো হবে না। এখন কথা হলো যে গত বছরে আমরা কয়েকটি ঘটনা দেখেছি। শুরুতে যেমন আমরা দেখলাম গার্মেন্টস কর্মীদেরকে ঢাকায় এনে আবার তাদের ফিরিয়ে দিল। ব্রাহ্মণবাড়িয়াতে একটা বড় ধরনের জানাজা হলো। এই ধরনের কয়েকটি ঘটনা কিন্তু গত বছর উস্কে দিয়েছিল, নাইলে আমরা মে মাস পর্যন্ত ভালোই ছিলাম। এখন লকডাউনের আগে কি ঘটেছে, যেটা অত্যন্ত কনিষ্ঠ ছাত্র সে বলেছে যে সরকারের সকল কর্মসূচি, সত্যকে আবার বলতে হবে তো, খালি আমি দোষারোপ করে বললে সকল সরকারি বা সরকারি দলের সকল কর্মসূচি কিন্তু স্বাস্থ্যবিধি করে হয়েছে। আমি খুব দুঃখ প্রকাশ করছি যে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি বা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালন, সেটাকে অত্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে, মাত্র 500, এখানে কোনো স্বাস্থ্যবিধি ব্যত্যয় হয়নি, আমি জেনে বলছি। কিন্তু আমরা পাশাপাশি কি দেখলাম, লকডাউনের আগেও প্রেস ক্লাবের সামনে বিরোধী দলগুলো কি হারে ভিড় করে তারা, এবং তারা প্রত্যেকটা এফেক্টেড এখন, এবং যেই হারে হেফাজত ইসলাম গোটা বাংলাদেশে। কামরুল হাসান খান আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। স্বাগত হোসেন সায়ন্ত, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনা সংক্রমণ রোধের সার্বিক ব্যবস্থাপনা কি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে কিনা। আমরা সেখানে লকডাউন বা 18টি বিধিনিষেধের কথা বলা হয়েছিল, সেসব বিধিনিষেধ প্রতিপালনের জনগণ আগ্রহ দেখায় না কেন? এখানে কি আসলে কি কোনো আস্থার সংকট বা মানুষ কি অনাগ্রহী উঠেছে কেন? এখানে অনেকগুলো বিষয় জড়িত এর সঙ্গে। প্রথমত স্বাস্থ্য সচেতনতা।
মানুষের যে স্বাস্থ্য সচেতনতা বা হাইজিন বিষয়ে যে ধারণা, এটা হঠাৎ করে এই 1 মাস 2 মাস বা 1 বছরে হয়ে যায় না। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলিতে দেখবেন, এমনকি জাপানে দেখবেন, বাচ্চাদের হাত ধোয়া একেবারে বাচ্চা বয়স থেকে তারা অভ্যস্ত হয় হাত ধোয়ায়। ফলে তার যে ব্যক্তিগত হাইজিন বা স্বাস্থ্য মেনটেন করার যে বিষয়টা, এইটা মূল শিক্ষা ব্যবস্থার মধ্যে, তাদের সামাজিক ব্যবস্থার মধ্যে গেঁথে গেছে। বাংলাদেশে এই 50 বছরে কখনোই সাধারণ মানুষকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য যেই রকম বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসম্মত যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পদ্ধতিগুলো ঢুকানো, তাদের প্র্যাকটিসের আওতায় আনা, সেটা ধারাবাহিকভাবে করা হয়নি। যে কারণে মানুষের মধ্যে বাংলাদেশি স্বাস্থ্য সচেতনতা এমনিতেই কম। হঠাৎ করে মহামারী আসছে আর আপনি বললেন আতঙ্কের কারণে, ভয়ের কারণে কিছুদিন তারা মানে, কিন্তু তার ভেতরে তো অভ্যাসটা তৈরি হয়নি। এটি এক। 2 হচ্ছে, যেটা শরীফ ভাই বলছিলেন, যে ধর্মীয় দৃষ্টিতে গর্হিত অপরাধ, পাপ, একেবারে দোজক নির্ধারিত, এইরকম কথা লেখা আছে। তারপরও ধর্মীয় অনুভূতিশীল লোকদেরও আপনি ছেড়ে দেন, দেখবেন সে ওই সব কিছুই মানছে না। আপনার পরকালে কঠিন কঠিন আযাবের কথা বলা আছে, তাই বলে কি নিজেকে নিবৃত রাখছে? বিচারের আওতায় তাকে বলা হচ্ছে আপনি যদি এইটা না মানেন তাহলে এই শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। পৃথিবীর সব দেশে আইন আছে। কেন আইন আছে? কারণ আপনি তো শিক্ষিত, আপনি সব জানেন, তাহলে তো আপনার আইনের ঊর্ধ্বে ছেড়ে দিত। স্যার একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, প্রতিদিন সকালে রাউন্ডে যেতেন, তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক সবাই ঠিক সময় আসছেন কিনা দেখার জন্য। তারা তো উচ্চশিক্ষিত, সেন্সিবল লোক, কিন্তু তারপরে এই তদারকি কেন দরকার হতো? তারা তো জানেন তাদের সময় মতো 8টায় আসতে হবে, 2:30টায় যেতে হবে। তারপরে কেন? এটা হচ্ছে তদারকি, এটা হচ্ছে আইনের প্রয়োগ এবং না মানলে শাস্তির ব্যবস্থা। সরকারের তরফ থেকে এই যে সাধারণ মানুষের উপরে এইভাবে ছেড়ে না দিয়ে তাদের যে তদারকি, তাদের যে একটু বিভিন্ন বিষয়ে সেন্সিবল অবস্থান গ্রহণ করা, তাদের যে স্বাস্থ্যখাতকে উন্নয়নের জন্য যে চেষ্টা এবং মানুষকে বাঁচানো, সেইখানে ব্যাপক ঘাটতি আছে। তাদের মনোযোগ যতটা লুটপাটে, তাদের মনোযোগ যতটা চুরিতে, তা ডাকাতিতে, তাদের মনোযোগ যতটা ক্ষমতায় যে কোনোভাবে থাকবার জন্য, দেশের সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য তাদের মনোযোগ অতটা নয়। এটা একদম প্রমাণিত, প্রত্যেকটা খাত ধরে বলা যাবে, প্রমাণ দিয়ে বলা যাবে। সেই ক্ষেত্রে আমার যেটা আবেদন সাধারণ মানুষের কাছে, যে এই সরকারের দিকে অনেক বিষয়ে আমরা তাকিয়ে থেকেছি, অনুরোধ করেছি, আবদার করেছি, কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি। জীবন যেহেতু আমার, প্রত্যেকটা মানুষ সরকারের দিকে তা না তাকিয়ে না থেকে, তাদের কাছে কিছু আশা না করে নিজের জীবন যেন নিজে বাঁচানোর জন্য স্বাস্থ্য সচেতন হয়। কিন্তু ওই পর্যন্ত তারা হতে পারবে। স্যার বলছিলেন যে অবহেলা করে তাকেই করোনায় ধরে, না, সব সময় সেটা সত্য নয়। অবহেলা করলে করোনার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, কিন্তু অত্যন্ত সচেতন সতর্ক মানুষ যে একদিনও ঘরের বাইরে যায়নি, তারাও করোনায় আক্রান্ত হয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। এরকম অনেক উদাহরণ আছে। সুতরাং সতর্ক হওয়ার পরও কেউ কেউ আক্রান্ত হবেন, তারা যেন সুচিকিৎসা পায়, সময় মতো চিকিৎসা পায়, বিনা চিকিৎসায় আমার একজন নাগরিক যেন মৃত্যুবরণ না করে। এবং 2 জন বিশেষজ্ঞ আছে, আমি বারবার অনুরোধ করেছি, বারবার মেনশন করেছি যে আমার দেশে যে এভাবে অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় মানুষ মারা যায়, পৃথিবীর কোন দেশে এত কম মৃত্যুর সংখ্যা এবং এই আক্রান্তর হার থাকা অবস্থায় এইভাবে হয়? তাহলে আমার দেশে যদি আরো বাড়ে তখন কি করবে? তার প্রস্তুতি আমরা ডক্টর কামরুল হাসান খানের সংযোগটা স্থাপন করতে পেরেছি। ডক্টর কামরুল হাসান খান, শুনতে পাচ্ছেন? যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি আবেগপ্রবণ এবং তারা যে কোনো সংকটে, দুর্যোগে কিন্তু অনেক কষ্ট করতে পারে। কিন্তু আমরা এই করোনাকালীন সময়ে আসলেই সরকারি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উল্টোটা দেখলাম, যে 3 দিনের বন্ধ, সেটিও সহ্য হয়নি, মানুষ রাস্তায় নেমে গিয়েছে। এটি কেন? আসলে ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়নি সেজন্য? না, বিষয়টা হলো যে আমাদের আজকে আলোচনাটা অতিমাত্রায় পলিটিক্যাল হচ্ছে এবং তথ্য বিহীন হচ্ছে। এই যে কথাগুলি বলা হচ্ছে যে কোনো মানুষ না বেরোলেও তার করোনা হচ্ছে, এগুলো মোটেই ঠিক নয়। আর যেটা বারবার আমার চিকিৎসক বলছে যে কোন দেশ, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তারা চিকিৎসা দিতে পারেনি, খোদ যুক্তরাজ্যে চিকিৎসা দিতে পারেনি। তথ্য জানতে হবে, খালি সরকারকে দেয় এগুলা, সরকার কিছু দিতে পারে না, এই কথাগুলি তো বলা তো এক ধরনের, এটা তো রাজনীতি করার জায়গা না। আমরা মানুষকে উজ্জীবিত করব, সাহস দিব, সাহস যোগাবো। আর বাংলাদেশের মানুষকে আমি কখনোই ছোট করে দেখি না। বাংলাদেশের মানুষের মধ্যে যথেষ্ট সহনশীলতা আছে, বাস্তবতা আছে। বাংলাদেশের মানুষ সচেতন নয়,
এই কথাটা যারা যা বলে তারা বাংলাদেশের মানুষ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। আমরা তো গ্রামে গঞ্জে যাই রেগুলার, প্রত্যেকটা বাড়ির টেলিভিশন আছে। এখন হলো বাস্তবতা দেখতে হবে। আজকে বাস্তবতা হলো এখনো বাংলাদেশে 21% মানুষ নিম্ন আয়ের মানুষ আছে, একদম হতদরিদ্র মানুষ আছে। এই মানুষটার কাছে প্রায়োরিটিটা কি? তার বাড়িতে কিংবা আশেপাশে হয়তো তার করোনা কোনো রোগী নেই, তার তো ঘর থেকে বেরোতে হবে, তাকে তো খাবার দিতে হবে। এখন সবচেয়ে নাজুক অবস্থা আছে কানাডা, তারা এখন ঘরের মধ্যে খাবারও দিতে পারছে না, এখনো টিকাও দিতে পারছে না। আমি জানি, জেনে বলছি এটা। সে কারণে এখন অনেক বিশ্ব কিন্তু উন্নত বিশ্ব নাজুক অবস্থায় আছে। সেইখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি পরিবারকে $1400 তারা বাইডেন সরকার এসে দিয়েছে। ইতিমধ্যে আমাদের সরকার কিন্তু প্রতি ইউনিয়নে $2.5 লক্ষ দিয়েছে এই পরিস্থিতি দেওয়ার জন্য। এগুলি আমাদের জানতে হবে, না জেনে শুধু দোষারোপ করলে তো হবে না। আজকে টিকার ক্ষেত্রে তো এখানে আমি জানি না ওনারা কি বলছেন, আমি বুঝতেই পারি না যে টিকা নিয়ে কি সমস্যা হচ্ছে। এখানে তো অনেকগুলো টিম আছে, এখানে পরামর্শ টিম আছে, এখানে আমাদের দক্ষ চিকিৎসকরা তারা ডিসিশন নিচ্ছে। এখানে তো কোনো রাজনৈতিক ব্যক্তি কথা তো কোনো সিদ্ধান্ত হয় না। এটা কি আমাদের জানতে হবে বিষয়গুলো। এখানে যদি আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে জনগণকে বিভ্রান্ত করার জন্য যা ইচ্ছা তাই বলি, তাহলে তো ঠিক হবে না। আমাদের বাস্তব অবস্থাটা বুঝতে হবে। সেইখানে সরকার, আমরা যেটা মনে করেছি 7 দিনের লকডাউন দিয়েছে একটা ট্রায়াল এররের জন্য দেখেছে। 7 দিনের লকডাউন হবে না তো, লকডাউন বাড়াতে হবে। গত বছর সাধারণ ছুটিকে বাড়াতে বাড়াতে 66 দিন মতো চলে গেছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা জিনিস পর্যবেক্ষণ করেন এবং সমাজের সিদ্ধান্ত নেন। এখানে প্রণোদনাও প্রচুর দেওয়া হয়েছে। আজকে আমাদের আর্থিক অবস্থা দুর্বল কেবল রাজনৈতিক বক্তব্য তা তো নয়। আমরা তো দেখলাম যে বাংলাদেশ তো সম্পূর্ণ দেশ থেকে উন্নয়নশীল দেশে গিয়েছে। এটা তো জাতিসংঘের একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। সেই কারণে আমরা শুধুমাত্র যদি, তবে কোনো ক্রমেই আমি এই জায়গাটা আমার এত জুনিয়র ছেলের সাথে তর্ক করতে চাই না। যে মিছিল মিটিং গুলো হয়েছে অবশ্যই আজকে সংক্রমণ তারা দায়ী। লকডাউনের আগে তারা প্রতিদিন গোটা বাংলাদেশে প্রচুর মিছিল মিটিং করেছে এবং তাদেরকে দায়িত্ব অবশ্যই নিতে হবে। দায়িত্বহীনতার যে পরিচয় এই দলগুলো দিয়েছে, এর জন্য কিন্তু দেশের মানুষ ভোগান্তিতে ভুগতে পারে না। সরকারকে আমি বলি নাই, কারণ হচ্ছে যে এদের সাথে কথা বলতে একটু অসুবিধা হয়, যে আমি কিন্তু বলি নাই সরকার দায়িত্ব রাখছে। সরকার অবশ্যই জনগণের দায়িত্ব রয়েছে, কিন্তু আমাদের অন্যান্য দলগুলোকে, আমি দুইটা বাড়িতে ভাত দিলাম, খাবার দিলাম, এর মধ্যে দায়িত্ব হয়ে গেল তা তো নয়। আমাদের আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো আপনার কাছে। সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সবাই মিলে করতে হবে। সরকারের দায়িত্ব তো অবশ্যই সরকার করবে। আমরা বিরতির পর আবার আসবো আপনার কাছে। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে করোনা আসার পরে আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ বা যারা পরামর্শক আছেন তাদের চেয়ে কিন্তু রাজনৈতিক বিতর্কটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে। এই রাজনৈতিক বিতর্কে গিয়ে কি করোনা ব্যবস্থাপনা, করোনার সার্বিক উন্নতির লক্ষ্যে যে রাজনৈতিক দলগুলো কি কাজের চেয়ে কথাগুলো বেশি বলছেন? আপনি কি মনে করেন? নিশ্চয়ই এটি এক বাক্যে স্বীকার করতে হবে। এবং করোনা অব্যবস্থাপনার জন্য যদি 10টা কারণ দায়ী করেন, এর মধ্যে এটি একটা অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসবে। যেমন সায়ন্ত একটু আগে বলছে যে মানুষের একটি প্রবণতা হচ্ছে যে তারা নিয়ম মানতে চায় না। চরম ধার্মিক ব্যক্তি, পরম ধার্মিক ব্যক্তিও কিন্তু অপরাধ করে ফেলেন, যার সাম্প্রতিক একটি বড় উদাহরণ আমরা দেখেছি সোনারগাঁয়ে। অতএব এটি হতেই পারে। সেটি হচ্ছে মানুষের একটি প্রবৃত্তি। এটি গেলে একটি দিক। দ্বিতীয় হচ্ছে আমরা মানুষ কিন্তু নানাভাবে বিভ্রান্ত করি। যেমন বাংলাদেশে কিন্তু একটা অত্যন্ত সমৃদ্ধ ভ্যাকসিন কালচার আছে। আমরা যখন চাকরি শুরু করেছিলাম তখন এনআইডি পালিত হতো এবং হাজার হাজার মা সাজগোজ করে বাচ্চাদেরকে নির্দিষ্ট জায়গায় টিকা দিতে নিয়ে আসতো। এখন এনআইডি হয় না, কিন্তু এখনও মারা কিন্তু উৎসবের আমেজে 6 সপ্তাহ শিশুকে টিকা দিতে নিয়ে আসে। সেই জাতি টিকা নিচ্ছে না। টিকার বিরুদ্ধে বাংলাদেশেও ক্যাম্পেইন আছে, টিকার বিরুদ্ধে আমেরিকাও ক্যাম্পেইন আছে। আমেরিকায় কেনেডি পরিবারের সদস্য টিকার বিরুদ্ধে ক্যাম্পেইন করছেন। একটা মৌলিক পার্থক্য আছে। কি পার্থক্য? তারা কিন্তু জানে করোনা একটি খারাপ রোগ, তারপর তারা ভ্যাকসিন নেবে না। আর আমাদের এখানে বলা হচ্ছে, দায়িত্বশীল ব্যক্তি বলছেন করোনার মধ্যে কোভিশিল্ডে মুরগির ভ্যাকসিন ভরা আছে, কোভিশিল্ডে বুড়িগঙ্গার পানি ভরা আছে, কোভিশিল্ডে নিলে কোনো লাভ নেই, এটা নিলে এই হবে সেই হবে, এরকম হাজার হাজার মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। মানুষ তখন কনফিউজ করে। আমি যদি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব যদি বলেন যে কোভিশিল্ডে মুরগির ভ্যাকসিন ভরা আছে, আমি কনফিউজ করবো না? তো করতেই পারি।
কারণ সবারই তো কিছু ফলোয়ার বেস থাকে। তো আমরা কিন্তু ডেলিভারেটলি ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, রাজনৈতিক কথা বললেন বলে বলছি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কোভিডকে ব্যবহার করেছি, যেটি পৃথিবীতে বিরল। এই কাজটি মানে বাংলাদেশ ছাড়া অন্য কেউ করেছে কিনা আমার সন্দেহ আছে। এবং আপনি দেখেন যে কিছু কিছু মিস ইন্টারপ্রিটেশন, যেমন আজকে আলোচনা আমি যদি বলি এটা কেন করছেন, কেন? আমি সেই কেন উত্তর দিতে পারবো না, কারণ আমি তো পেশাজীবী রাজনীতিবিদ নই, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমাদের আলোচনা উঠে আনতে হবে। আমাদের আরেকটি প্রবণতা যেখানে মানুষ বিভ্রান্ত হচ্ছে, খুব বেশি কথা বলা, যে কথা বলা উচিত না যেখানে সে কথা বলা। যেমন কোন ভ্যাকসিন ফেজ 1-এ, কোন ভ্যাকসিন ফেজ 2-তে, কোন ভ্যাকসিন ফেজ 3-তে, কোনটা mRNA ভ্যাকসিন, কোনটা কি ভ্যাকসিন, এই নিয়ে গত বছর আলোচনা করতে গেলে মুখে ফেনা তুলে ফেলেছি। এখন মানুষ খুঁজছে, আমাদেরকে জিজ্ঞেস করা আছে যে কোভিশিল্ড নেব নাকি ফাইজারের জন্য ওয়েট করবো, অ্যাজ ইফ আগামী সপ্তাহে ঢাকায় ফাইজার ভ্যাকসিনটি আসছে। এত কথা বলারও দরকার ছিল না। তৃতীয় একটি জিনিস দেখেন যে আমরা আলোচনা করতে করতে অনেক সময় কিন্তু জেনে শুনে বিজ্ঞানকে ভুল করে বসি। যেমন বইমেলা খোলা রাখবো, ইউনিভার্সিটি খোলা রাখবো না কেন, দোকানপাট খোলা রাখবো না কেন? এখন তো আমরা জানি সিডিসি বলছে একটি বন্ধ ঘরে 45 মিনিটের বেশি সময় অবস্থান করলে রোগ ছড়াতে পারে। সে কারণে আমি ইউনিভার্সিটি খোলা রাখবো না, কারণ ইউনিভার্সিটি ক্লাসরুমে ছেলেমেয়েরা তাদের শিক্ষকদের সাথে অনেকগুলো লোক বন্ধ রুমে এসির মধ্যে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা ব্যয় করবে। বইমেলায় তা হবে না। তো ফলে আমি বইমেলার বিরুদ্ধে বলতেই পারি, কিন্তু আমি বইমেলার সাথে বিশ্ববিদ্যালয় বা বইমেলার সাথে বসুন্ধরা মল বা বসুন্ধরা মলের সাথে ঢাকা ভার্সিটি মিলাবো না। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এইসব আলোচনা আমার কাছে মনে হয় অনেক সময় পাবলিক ডোমেনে আনার দরকারও নেই। এটি নীতি নির্ধারণী আলোচনা হতে পারে, নীতি নির্ধারণের পর্যায়ে থাকতে পারে, পাবলিক ডোমেনে আসা সবসময় দরকার নেই। আরেকটা জিনিস কি, যে মানুষকে বুঝাতে পারলে মানুষ বোঝে। আমার কাছে মনে হয় আমরা কোনো কোনো ক্ষেত্রে মানুষকে বোঝানোর ভাষা ব্যবহার করতে পারি না। আমি শেষ করে দিচ্ছি, যেমন আমপানের সময় 24 লক্ষ মানুষ ঘূর্ণিঝড় আসবে শুনে আশ্রয়কেন্দ্রে চলে গেল, ঘূর্ণিঝড় চলে গেল, তারা ফিরে গেল। একটা কি ধর্ষণ, একটা কি রাহাজানি হয়েছে? প্রান্তিক অঞ্চলে মানুষ যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় বুঝেছেন বা তারা এসছে। আমি কিন্তু প্রতিবার রিচুয়ালি জয় বাংলা কনসার্টে যাই, চেম্বার বন্ধ করে যাই। আমার অদ্ভুত লাগে যে কিভাবে ইয়াং জেনারেশন বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে এই কনসার্টের মাধ্যমে, আধুনিক ব্যান্ড সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিখছে। ওই জেনারেশনকে ওই ভাষাতেই শেখাতে হবে, তাই তারা শিখছে। আমি আরেকটু বলি, বাঙালিকে মানে প্রাকৃতিক কার্য যদি সম্পাদনের পর যে হাত ধুতে হয়, এটা শেখানোর জন্য আমাদের 12 বছর লেগেছে মিনা কার্টুন দিয়ে। আমরা শিখাতে পেরেছি। এখন সেই মিনা কার্টুন গেল কোথায়? আমার যাত্রাপালা গেল কোথায়? আমি কেন ওয়াজ করছি খালি বসে বসে? আমাদের যে ট্র্যাডিশনাল টুলস সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমি যদি কমিউনিকেশন বিষয় আমার মনে হচ্ছে, এবং আরেকটি মনে রাখতে হবে যে কোভিড বা যে কোনো প্যান্ডেমিকের ম্যানেজমেন্ট সবসময় কিন্তু অ্যাডহক। একটি রোগের সর্বোচ্চ ম্যানেজমেন্ট কি? চিকিৎসা। এই চিকিৎসার খাতেই দেখেন, একসময় আমরা বলছি হাইড্রোক্সিক্লোরোকুইনের মুক্তি, তারপর বলেছি ফ্যাভিপিরাভিরের মুক্তি, তারপর বলেছি রেমডেসিভিরের মুক্তি, এখন শুনছি নতুন করে চিকিৎসা সাজাতে হবে। ফলে প্যান্ডেমিকের ম্যানেজমেন্ট মানে অ্যাডহক ম্যানেজমেন্ট। এখন হচ্ছে যে এই অ্যাডহক ম্যানেজমেন্টের মধ্যে একটা সমন্বয় আনতে হবে। সেই জায়গাটাতে হয়তো কিছু কিছু ঘাটতি রয়ে যাচ্ছে, যেটি আমেরিকায় আছে বলে আমার দেশে কেন হবে এই যুক্তি দিয়ে লাভ নেই। আমেরিকায় আছে, আমেরিকার জায়গায় থাক, আমি আমার জায়গায়। সেজন্য আমি বলছিলাম যে অহেতুক বিতর্কে না জড়িয়ে ম্যানেজমেন্ট উইল বি অ্যাডহক, কিন্তু এর মধ্যে একটু সমন্বয়ের জায়গায় আমাদের আসতে হবে। এবং এই যে সরকার আর বিরোধী দল এই যে রাজনীতি করা কোভিড নিয়ে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটি কিন্তু একটি ইউনিক জিনিস, যেটি আমার মনে হয় আমরা বাংলাদেশের অন্য কোথাও দেখছি না এই মুহূর্তে। জি, ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, যেটি একটি বিষয়ে স্বপ্নিল ভাই উল্লেখ করেছেন যে আমাদের আর একটু সমন্বয় বাড়াতে হবে। আসলে সমন্বয়হীনতা কি আমাদের সেই শুরু থেকেও ছিল, এখনো কি এটি কি লেগেই থাকবে? এটি আমরা একটু এতক্ষণ সংক্ষেপে ধরে জানতে যেটি চাচ্ছি, বললাম জি। সেটাই স্বপ্নিল ভাই একটু ছোট করে বললেন আর কি। বইমেলার বিষয়টি বারবার আসছে, আমি আসলে বইমেলার বিপক্ষে নেই, বইমেলার বিরুদ্ধেও নেই। আমরা চাই যে আবার এই দেশ, এই পৃথিবী আবার সেই সবুজের সাথে বেড়ে উঠুক। কিন্তু আমি বলেছি বইমেলাটাকে উদাহরণ হিসাবে এনেছি যে মেসেজ হিসাবে। আপনি বইমেলা একটা উন্মুক্ত জায়গায়, আপনি কিন্তু সেখানে বলছেন না যে এত সংখ্যক দর্শনার্থী আসতে পারবে, আপনি বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে যে কেউ আসতে পারবে। তো স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় যদি যে কেউ যেতে পারে, তাহলে আপনি সিবিস কি খুলে দিয়েছেন? স্বাস্থ্যবিধি মেনে সেখানে যে কেউ আপনি যেতে বলছেন পারবে? যে না, সিদ্ধান্তগুলো সেটি বলছি। ন্যায্যতার ভিত্তিতে আমি হয়নি। ওইটাই বলছি। আপনি সিদ্ধান্তটা এখন সদরঘাটে যারা নৌকা চালায় তারা যদি বলে যে আমি একজন করে আমার নৌকায় তুলে আমি নদীতে ঘুরাতে যাই, সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে, ওটা তো উন্মুক্ত জায়গা, আপনি সেটি তো দিচ্ছেন না। তাহলে আপনি কতগুলো জায়গা, এবং এর ভেতর থেকে উদাহরণ দেওয়ার সুযোগটা তৈরি হচ্ছে যে আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেই সিদ্ধান্তটা পরিকল্পনা থেকে নিচ্ছেন না। ওই যেটা বললাম, সেজন্যই কি দোকানিরা রাস্তায় নেমেছে? আমরা না,
মানুষ রাস্তায় নামেনি, মানুষ বিক্ষোভ করেনি, কোথাও কোথাও করছে, কিন্তু এই জায়গাটায় আপনি মানুষকে যৌক্তিকভাবে প্রমাণ করতে পারেননি বা যৌক্তিকভাবে মানুষের মধ্যে তুলে ধরতে পারেননি যে আমাকে এই কাজগুলো করতে হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে যে আলাপগুলো করছি, এটি পুরোটাই শহরের স্বাস্থ্য ব্যবস্থা। আপনি গ্রামে একটু খবর নিয়ে দেখেন। আজকে আমরা যেটা বলছি যে কেউ আত্মীয় স্বজন টেলিফোন করছেন, আপনাদের কাছে করেন, কেন করেন? আপনারা চিকিৎসার সাথে যুক্ত, আপনাদের অনেকগুলো হাসপাতাল পরিচিত আছে। কিন্তু যে মানুষটার সাকাওয়াত হোসেন সায়ন্ত নেই, যে মানুষটার স্বপ্নিল ভাই নেই, সেই মানুষটা কার কাছে টেলিফোন করে? আমরা এই যে ব্যবস্থাপনার ত্রুটির কথা বলছি, এটি শহরেরটা বলছি, কিন্তু গ্রামে খোঁজ নিয়ে দেখেন, অনেক জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন আমরা শেষ দিকে এই চলে এসেছি, রকমের হাতে সময় উপসর্গ নেই। নিয়ে যাচ্ছে, জি। শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে তার ট্রিটমেন্ট হচ্ছে, শুধুমাত্র প্যারাসিটামল স্থানীয় ভিত্তিক। শরীফুজ্জামান আমরা শরীফ, হাতে গ্রামের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা যদি আপনি কাউন্ট করেন এবং সেটি যদি আপনি আলোচনায় নিয়ে আসেন, পরিস্থিতি আপনি দেখবেন ভয়াবহ। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাকাওয়াত হোসেন সায়ন্ত, যেটি শরীফুজ্জামান শরীফ বললেন যে যাদের সায়ন্ত নেই বা স্বপ্নিল নেই তারা কার কাছে ফোন করবে, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা উন্নয়নে তাদের ব্যবস্থা কি? সেটাই তো কথা। আমরা সামগ্রিকভাবে দেশের প্রতিটা জনগণ যাতে চিকিৎসা সেবাটা পায় সেটাই চাওয়া। আমি এর সঙ্গে বইমেলা নিয়ে বারবার আসছে বলে বলি, বইমেলার নিয়ে কথা তুলেছি। আমি ব্যক্তিগতভাবে নিজেও বইমেলার বিপক্ষে নই, বরং এইবার বইমেলায় আমার দুটি বইও প্রকাশিত হয়েছে, একটি কবিতার এবং একটি রাজনৈতিক প্রবন্ধের, একটা স্বনামধন্য প্রকাশনী থেকে। তারপরও লকডাউন ঘোষণার পরে আমি মেলায় যাইনি। বিষয়টা হচ্ছে ওইটা খোলা রাখার ফলে বিভিন্ন গোষ্ঠী এটাকে এক্সাম্পল হিসেবে দেখাতে পারছে। এই সুযোগটা আমরা কেন দিলাম? বই তো অনলাইনও বিক্রি হয়, জ্ঞানের যে পরিধি বাড়ানোর জন্য বইয়ের বিক্রি দরকার, মেলা দরকার, সেটা আমরা জানি, সেটা হবেও। আর এইখানে ধরেন আমার উন্নয়নের প্রবৃদ্ধি এসব আছে, আমার গার্মেন্টস কর্মীরা, আমার প্রবাসীরা আর আমার গরিব কৃষকরা, এই তিন শ্রেণীর স্বল্প আয়ের এবং সাধারণ মানুষ দেশের অর্থনীতিকে ধরে রেখেছে, দেশের রাজনীতিবিদরা নয়। আমার এইখানে দেখেন আপনি যে টিকা নিয়ে স্বপ্নিল ভাই বলছিলেন টিকা অনেকে নিচ্ছে না, এটা নিয়ে অপপ্রচার আছে, রাজনীতি আছে। করোনা নিয়ে শুরু থেকেই তো রাজনীতি হয়েছে। আমরা করোনার থেকে শক্তিশালী, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততদিনে দেশে করোনা আসবে না, এইসব কি রাজনৈতিক বক্তব্য ছিল না? সরকারের শীর্ষ মহল থেকে বড় বড় নেতারা বলেছেন। ফলে বিভিন্ন পক্ষ থেকে এটাকে নিয়ে রাজনীতি করার যে কৌশলগুলো ছিল এটিও ভালো ছিল না, এটা আমিও স্বীকার করি। আর একটা হচ্ছে কি আপনার এই যে টিকা নিচ্ছে না অনেকে, এটা যেমন সত্য, যারা নিচ্ছে তাদেরকে যে আপনি ফার্স্ট ডোজ যে বন্ধ করে দিবেন কি দিবেন না সেটা নিয়ে ভাবছেন, টিকা পাচ্ছেন না এখন। সেকেন্ড ডোজ যাদের ফার্স্ট ডোজ দিয়েছেন তাদেরা সবাই সেকেন্ড ডোজ পাবে কি না সেটা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এইসবও তো সত্য ঘটনা। ফলে নানান দিক মিলে যদি একটি সমন্বিত ম্যানেজমেন্ট থাকতো, এইখানে এইটা শুধু দলীয় ভিত্তিতে না দেখে সরকার এককভাবেই সব করবে, তাদের লোকদের নিয়েই সব করবে, এটা না দেখে আমাদের হাতে শুরুতেই সময় কম, যদি জি। সামগ্রিকভাবে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, এদের নিয়ে সমন্বয় কমিটি করে যদি ওয়ার্ড পর্যায় থেকে এইভাবে এত দিনে যদি একটা ফরম্যাট দাঁড় করানো হতো তাহলে এটা হতো না। আর স্যারের বিনয়ের সঙ্গে একটা কথা বলি যে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সচেতন না, সেই জন্য আমাকে বললেন আমি মানুষকে সম্মান করি না, তা নয়। আমি সব জেনে বুঝে বলি। আপনারাই অনেক প্রোগ্রামে বলেন যে দেশের মানুষ মাস্ক পরে না, তাহলে তারা কেন পরে না? স্বপ্নিল ভাই পরিসংখ্যান দিয়ে বলেন যে প্যান্ডেমিক আমরা হাতে সময় কম, শেষ করি। সাকাওয়াত হোসেন সায়ন্ত, কেন? জি। এটাই সত্য, মানুষকে আমরা স্বাস্থ্য সচেতন করতে পারিনি। আমি মানুষকে দোষারোপ করছি না, আমি রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা দীর্ঘদিন ধরে জড়িত এবং আমরা যারা দায়িত্ব, এই মিডিয়া, আমাদের সবার দায় এটা। সত্যিকার অর্থে আমরা পারিনি। সাকাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে শুধু জানতে চাই যে আসলে করোনা সংক্রমণ রোধে কি আসলেই কি সফল হওয়া সম্ভব, বা আমাদের কি এখন ওই ইউরোপ আমেরিকার মতো, ইটালির স্বাস্থ্যমন্ত্রীর মতো বলতে হবে যে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে? না না না, অবশ্যই সম্ভব। এখন কথা হলো যে আজকে সত্যিই আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ, এবং এভাবে যদি সংক্রমণ বাড়তেই থাকে সেখানে কিন্তু আমাদের মানে একটা বড় সংকট হতে হবে। সে কারণে আমাদের আজকে যেটি দরকার, যেমন শরীফ বলছিল যে তারা গত বছর খাবার বিতরণ করেছে। আমাদের বাংলাদেশের যত রাজনৈতিক জাতীয় ঘটনা আছে এখানে ছাত্রদের একটা বিশাল ভূমিকা আছে, এটা স্বীকার করতে হবে, সে 52 থেকে শুরু করে।
আমরা তাই আজকে আশা করব স্বাস্থ্যবিধি আমাদের সবাইকে মানতে হবে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে গোটা বিশ্বেরই যে একটা একজশন চলে আসছে, একটা প্রায় 15 বছর ধরে চলছে। তো গত বছর যেরকম আমরা দেখেছি সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ঘরে থেকেছে, নানান ধরনের ঘরে বসে ফান করেছে বা সামাজিক শক্তিগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে, এবার কিন্তু ততটা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় সবাই একটু অ্যাডজাস্টেড হয়ে গেছে। তাই এই সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য সাহস নিয়ে দাঁড়াতে হবে, এবং সেখানে আমরা যেন মানুষকে সাহস জুগাই, উজ্জীবিত করি, এবং আমাদের যার যে সময় সুযোগ আছে, কারণ এই একটি সমস্যা যেটা কোনো দলকে ছাড় দিবে না বা কোনো ব্যক্তিকে ছাড় দিবে না। আমরা প্রত্যেকেই কিন্তু এখন বিপদগ্রস্ত হতে পারি, এবং হচ্ছেও তাই। সে কারণে আমাদের প্রত্যেককে রক্ষা করার জন্য, আমার পরিবারকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। এখানে শুধু দোষারোপ করে তো লাভ হবে না, কারণ একেবারেই যদি আমি উল্টিয়ে দিই তাহলে তো হবে না। চেষ্টা তো চলছেই সব জায়গার থেকে। এটা যেমন না যে আমরা তো জানি সব খবরই, সেখানে গোটা বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে, বাংলাদেশ হিমশিম খাবে, এটা তো খুব অস্বাভাবিক কিছু না। তার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা ভালো অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, ডাক্তার সাকাত হোসেন শান্ত এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ করতেছে। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।